আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? একটু জাস্ট ওয়েট করছি আর 5 মিনিট, দেখি আরো কোনো স্টুডেন্ট জয়েন করে নাকি, তারপরে আমরা শুরু করে দিব। জি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ ফর আস্কিং। একটু জাস্ট এই তো আর 4 মিনিট ওয়েট করবো, এরপরে 9:40 স্টার্ট করে দিব। থ্যাংক ইউ। আজকে পার্টিসিপেন্টস কতজন আছে? এই ব্যাচের মধ্যে পার্টিসিপেন্টস আছে আই থিংক টোটাল 12 থেকে 15 জনের মতো, আমি ঠিক শিওর না। সো এই ক্লাসের মধ্যে আমরা রেখেছি 12-15 জনের মতো। সো আমি ওয়েট করবো, ইউজুয়ালি এটাই হয় যে দেখা যায় স্টুডেন্টরা অনেকেই জয়েন করে না, জাস্ট রেজিস্ট্রেশন করে যাতে ওরা ওই ক্লাস রেকর্ডিং গুলো পায় বা হচ্ছে লেকচার শিট গুলো পায়। বাট এটা যেটা আমি ওরিয়েন্টেশনেও বলেছিলাম যে আসলে এভাবে করে ক্লাস করলে আসলে কিছুই আসলে শেখা যায় না, তারপরে অনেকে এরকম করে। সো আরেকটু কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আর 4 মিনিট পর 9:40 শুরু করে দিব ইনশাল্লাহ। ओके मैम। ওদের ভাত বসাই দিচ্ছি। জি তাহলে আমরা স্টার্ট করে দিই। আম, আপনারা এখন 6 জনের মতো আছেন। সো আমি শুরু করে দিচ্ছি। সবাইকে প্রথমে দুঃখিত, আমার আজকে শরীরটা একটু খারাপ, এই কারণে ক্লাসটা একটু দেরি করে শুরু করলাম। আর
হচ্ছে যে আজকে মানে একটু ঠান্ডাও লেগে গেছে, এই হঠাৎ করে শীতের কারণে একটু সর্দি কাশি হচ্ছে, যার কারণে একটু শরীর খারাপ, এই জন্য একটু দেরি করেও স্টার্ট করলাম। প্লাস আবার আজকে আমি ক্যামেরাটাও অন করতে চাচ্ছি না, আমি একটু মানে একটু হেলান দিয়ে ক্লাসটা নিচ্ছি আর কি, কারণ মানে একটু শরীরটা উইক লাগছে। তো আশা করি আপনারা কিছু মনে করবেন না যদি ক্যামেরাটা আজকে অন না করি। নেক্সট ক্লাস থেকে হোপফুলি একটু বেটার ফিল করলে আমি প্রপারলি টেবিলে বসে আপনাদের ক্লাস নিতে পারবো। সো ঠিক আছে আপু, নো প্রবলেম। থ্যাংক ইউ। সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা একটু দেরি করে হলো আজকে জয়েন করেছেন। ইউজুয়ালি তো আমরা চেষ্টা করব যে 9টায় ক্লাস নেওয়ার, আজকে একটু দেরি হয়ে গেল। তারপরও আমি চেষ্টা করব পুরো সময়টা আপনাদের যতক্ষণ পর্যন্ত কোয়েরিজ থাকে সব আসলে আপনাদের অ্যাটেন্ড করার। সো আজকের মডিউলটা নিয়ে কথা বলার আগে একটু ছোট করে আপনাদের সবার সাথে পরিচিত হয়ে নিতে চাচ্ছি, যেহেতু আমরা অল্প কিছু মানুষ আছি, আমরা সবাই পরিচিত হয়ে নিতে পারি। ওরিয়েন্টেশনে তো প্রচুর মানুষ ছিল, প্রায় 60-70 স্টুডেন্টস ছিল, যার কারণে আসলে সবার সাথে কথা বলার সুযোগ হয়নি। আমরা যদি সবাই একজন একজন করে আমাদের হচ্ছে পরিচয়টা দেই। আমি প্রথম থেকে যদি বলি, আলাউদ্দিন রিফাত, আপনি শুরু করেন। শিওর আপু, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি হচ্ছে আলাউদ্দিন রিফাত। 3 শব্দে যদি নিজেকে ডিফাইন করি সেটা হবে হচ্ছে আমি একজন মার্কেটার, সোশ্যাল ওয়ার্কার আর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আর কি। আর একটা গুড নিউজ হচ্ছে রিসেন্টলি আমার ব্র্যাকে জব হয়েছে, আর 24 তারিখে জয়নিং, দ্যাট মিনস রোববারে। আর নিজে একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে দেখতে ভালোবাসি। ভলান্টিয়ারিং এর সাথে যুক্ত ছিলাম ভার্সিটি লাইফে, আর এখন কাজ করে যাচ্ছি আর কি নিজের স্বপ্নটাকে পূরণ করতে, এই তো। ওয়াও, থ্যাংক ইউ ভাই, আপনি তো তাহলে আমার কলিগ এখন। জি আপু। আপনি তো এখন আমার কলিগ, আপনি তো খালি আমার স্টুডেন্ট না। আমি তো খুবই খুশি হলাম আপনি এই কথাটা বললেন। আপনি কোথায় জয়েন করছেন ভাই? আমাকে আপু চিটং এ দিয়েছে পোস্টিং, চিটং এ হচ্ছে বিআইএসডি তে। ও আচ্ছা আচ্ছা, চিটং কিন্তু আমার বাড়ি, আমি কিন্তু চিটং এ বড় হয়েছি। So, ও আমি আচ্ছা। প্রতি আমিও মাসেই চিটাগাং এ চিটং আছি। এ যাই। আচ্ছা আচ্ছা, তাইলে ইনশাল্লাহ দেখা হবে। আমিও চিটাগাং। আর একটা বিষয় হচ্ছে আমি নিউ এরাতেও ছিলাম, আপনি এখন যে প্ল্যাটফর্ম থেকে হচ্ছে ক্লাস নিচ্ছেন আমাদের, আমি ওখানে আচ্ছা 2 বছর আচ্ছা থেকে ক্লাস করছি। দেন এরপরে আচ্ছা হচ্ছে আচ্ছা। আগে। তো আমি ডিসেম্বর হচ্ছে রিজাইন করি মূলত। আমি আপনার সাথে কাজও করেছি, যদিও আপনি মনে হয় ও আমার ফেস আচ্ছা আগে। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এই জন্যই আপনার চেহারাটা আমার খুব চেনা চেনা লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি আই স ইউ সামওয়্যার, জি জি, হ্যাঁ এই আপু। জন্যই। আচ্ছা আচ্ছা, কনগ্রাচুলেশনস, আপনি ব্র্যাকে চাকরি পেয়েছেন, খুবই খুশি হলাম শুনে। জি, চিটং থ্যাংক এর ইউ। অফিসও বেশ ভালো। আশা করছি ভেরি সুন আপনার সাথে হেড অফিসে দেখা হবে। জি ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে উম, ভাই, আপনার এখানে নামটা খুবই কি জানি, মানে নাম নাই আর কি, ওই যে ভাই আপনার নামটা আমি ভুলে গিয়েছি। বিপন চাকমা মনে হয়, তাই না? আপনার জি নাম, বিপুল। আপনার নামটা মনে আছে আমার, কিন্তু এখানে আপনার নামের ডিসপ্লেতে আপনি মনে হয় একটু রিনেম করতে পারেন। আপনার এখানে ওই মোবাইল নাম্বার বা কিছু একটা মোবাইলের মডেল মনে হয় চলে আসছে। হ্যাঁ ভাই, আপনার একটু পরিচয়টা যদি দিতেন, ডিটেলস। জি নমস্কার ম্যাডাম, আমার নাম বিপন চাকমা। আমিও সামাজিক সোশ্যাল অর্গানাইজেশনে কাজ করতে ভালোবাসি। আমি কিন্তু আগে এনজিও চাকরিতে ছিলাম, এনজিও চাকরি করতাম, বাট করোনার কারণে আমার ওই প্রজেক্টটা শেষ হয়ে 1 বছর আমি বেকার ছিলাম। এরপরে আমি একটা ঠিকাদারি প্রতিষ্ঠানে এখন কক্সবাজারে জব করতেছি। আর আমার সোশ্যাল অর্গানাইজেশনে কাজ করা, আমার ক্যারিয়ারের গঠন করা আমার খুব একটা শখ। আমি বারবার 5বার 6বার ব্র্যাকে আমি আবেদন করেছিলাম এই ম্যাডাম, কিন্তু আমি জি জি। একবারও ইন্টারভিউর জন্য আমি ডাক পেলাম না। এটাই আমার একটু ইয়ার। না না, সমস্যা নেই, আপনি মন খারাপ করেন না। হয়তো কোনো না কোনো দিক দিয়ে হয়তো আপনি একটু বুঝতে পারেননি, হয়তো এখন আপনি এই কোর্সটা করার পর হয়তো কিছু আইডিয়া পাবেন হোপফুলি। সো চেষ্টা আসলে করে যেতে হবে, কখনোই গিভ আপ করা যাবে না। ভার্সিটি লেভেল শেষ করে ওই আমি এনজিও তে জব করলাম। এনজিও তে জব করে কিন্তু দুঃখের বিষয় আমার প্রজেক্টটা শেষ হয়ে গেল। করোনার শুরু হয়ে আমার প্রজেক্টটা শেষ হয়ে গেল। আমি 1 বছর, প্রায় 1 বছর 3 মাস যাবত আমি বেকার ছিলাম। এরপরে আমি আচ্ছা একটা আচ্ছা। ঠিকাদার প্রতিষ্ঠানে চাকরি করতেছি কোন রকম আছে এখানে। আর আমি চাচ্ছি যে ওই সোশ্যাল অর্গানাইজেশনে এনজিও তে আমি ক্যারিয়ার করতে মন চাই আর কি আমার। আচ্ছা আচ্ছা, এখন আপনি ওই যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেটা কোথায়, আপনার পোস্টিং কোথায়? আমার পশ্চিম হচ্ছে কক্সবাজার। আচ্ছা আচ্ছা, কক্সবাজারে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট যাচ্ছি হচ্ছে হাবিবুল্লাহ খান। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ খান বলছি। তো আমি একটা এনজিওতে চাকরি করতাম, আদালিপুর লিগাল এইড অ্যাসোসিয়েশন। ওইখানে বেশ 3 বছর করেছি। তারপর আমি এখন একটা প্রাইভেট কোম্পানিতে আছি, নেসকো লিমিটেড। সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি আপনার ফাইন্যান্সে। তো আমার এনজিওর উপর একটা কোর্স করার একটা খুব ইচ্ছে ছিল, তাই আমি এখানে আর কি অ্যাডমিশন নিয়েছি। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এমডি মজুমদার ভাই। জি, আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাডাম, আপনাকে ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি মোহাম্মদ নাসিরুদ্দিন মজুমদার, আমি চট্টগ্রাম থেকে বলছি। আহ, আসলে এনজিও সম্পর্কে ওইভাবে ভালো ধারণা নাই, বাট আপনার একটু ক্লাস করে আপনার ট্রেনিংটা শেষ করে হয়তো বা একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে। আর আমি জব বলতে আমি টিচিং প্রফেশনে আছি একটা কলেজে। আচ্ছা 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 আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে সুমন চন্দ্র সরকার। থ্যাংক ইউ ম্যাম। আমার নাম সুমন চন্দ্র সরকার। আমি একটি বেসরকারি কোম্পানিতে আছি। এটা একটা প্লাস্টিক কোম্পানি, এখানে কিউএ হিসেবে আমি আছি। তো আমি আসলে চাচ্ছিলাম যে আমার কেরিয়ারটা যদি মানে এনজিও বা অন্যদিকে ডাইভার্ট করা যায়, বা এই কিউএ তে আরো ভালো কিছু করা যায় কিনা। কোন ডিপার্টমেন্টে বললেন ভাই? কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, কিউএনএ, হ্যাঁ হ্যাঁ, কিউএনএ তে আপনি এনজিও তে কিউএনএ ডিপার্টমেন্ট কি ইউজুয়ালি মনিটরিং, ওই আমাদের আসলে স্পেসিফিক কিউএনএ নাই, কিন্তু আপনার লাইনের কাজের জন্য আসলে অপরচুনিটি আছে এনজিও তে। আমরা বলি মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন, মিল, MEAL। MEL, আচ্ছা, ওকে, ঠিক আছে ম্যাম। আমি ঠিক আছে, এটা নিয়ে আরো আলোচনা করব, সমস্যা নেই। আপনারা অনেকেই বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের আছেন, আপনারা হয়তো নিজেরাও জানেন না যে আমি যে বিষয়ে কাজ করছি বা যেটা আমার এক্সপিরিয়েন্স আছে বা যেটা নিয়ে পড়াশোনা করেছি সেটা আসলে কিভাবে আমি এনজিও সেক্টরে রিলেট করতে পারি। যেমন এই যে মিল ডিপার্টমেন্টটা সম্পর্কে অনেকেই জানে না। হতে পারে যে আপনি মিলের অনেক অ্যাড দেখেছেন, জব ভ্যাকেন্সি দেখেছেন, বাট হয়তো বুঝেননি যেটা আপনার জন্য আসলে রেলেভেন্ট। তো জি ম্যাম। ওরকম আর কি, এটা আসলে এটা সত্যি যে এনজিওর আসলে যে কোনো ধরনের জব ডিসক্রিপশন গুলো বা এনজিওর যে জব ভ্যাকেন্সি গুলো থাকে, অনেক সময় দেখা যায় ডেজিগনেশন গুলো একটু ডিফারেন্ট হয় বলে অনেকে বুঝতে পারে না। যেমন আমরা হচ্ছে অন্যান্য অর্গানাইজেশনে মার্কেটিং বলি, কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরে মার্কেটিং কথাটা বলা হয় না, বলা হয় কমিউনিকেশনস। তো যারা মার্কেটিং বা ব্র্যান্ডিং এ কাজ করে তারা অনেক সময় এনজিও তে কমিউনিকেশনস ডিপার্টমেন্টটাই যে আসলে তাদের কাজের একই ধরন সেটা বুঝতে পারে না। এরকম আরো অনেক বিষয় আছে, যেমন এই যে ভাই কোয়ালিটি অ্যাসুরেন্স করছেন, আমাদের যেরকম অডিট আছে, অডিট ডিপার্টমেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্সটা চেক করে। আবার মিল যেটা মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন, তারাও কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করে বা ডেটা নিয়ে বেশি কাজ করে। তো এই জিনিসটা আরো আশা করি নেক্সট ক্লাসগুলোতে বুঝতে পারবেন ডিসকাশনের সময়। আচ্ছা, লাস্টে আরেকজন আছেন সুস্মিতা রশিদ। সুস্মিতা রশিদ আপু, আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হচ্ছে সুস্মিতা রশিদ। আপনার সাথে লাস্ট ক্লাসে কথা হয়েছিল। সেটা হচ্ছে আমি চিটাগাং ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি আর মাস্টার্স করেছি বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনাল আচ্ছা থেকে আচ্ছা, বিউটিতে, ডেভেলপমেন্ট হ্যাঁ আমার স্টাডিজে। মনে পড়েছে। জি, ডেভেলপমেন্ট স্টাডিজে, আর এখন একটা এজেন্সিতে আছি। আর আমি ICDDRB তে লাস্ট 8 মান্থস একটা প্রজেক্ট করেছিলাম, কিন্তু এটা 2020-তে কোভিড সিচুয়েশনে প্রজেক্টটা অফ হয়ে গিয়েছে সার্টেনলি। আরো 2-3 মাস ছিল, কিন্তু অফ হয়ে গিয়েছে। আর আমার এনজিও মানে সেক্টরে একটা ভালো লাগা কাজ করে, এই জন্য আমি অনেক দিন ধরে অ্যাপ্লাই করছি। এই জন্য আমি এই রিলেটেড একটা মাস্টার্স করলাম, কিন্তু ব্যাড লাক যে আমার ডাক পড়ছে না। ওইটাই যে জন্য আমি এই কোর্সটা করতে চাচ্ছি, যে আমার যদি মানে কোনো হেল্প হয় এটা দিয়ে। জি জি, ওকে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো এবং বুঝতে পারলাম যে আপনারা সবাই আসলে প্যাশনেট ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার ব্যাপারে বা এনজিও তে কাজ করার ব্যাপারে, এবং আপনারা সবাই কোয়ালিফাইড, আপনাদের ভালো ডিগ্রি আছে, ভালো পড়াশোনা আছে, অনেকে কাজ করছেন, ভালো এক্সপিরিয়েন্সও আছে। সো আশা করি যে মানে এই কোর্সটা থেকে কিছু হলেও শিখতে পারবেন। তাহলে আমরা এখন আমাদের আজকে ফার্স্ট মডিউলটা শুরু করি।
আমি হচ্ছে আপনাদের সবাইকে আপাতত জাস্ট একটু মিউট করে রাখছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। আর সেশনটা শেষ করার পরে আমি চেষ্টা করব যে কিছুক্ষণ একটা Q&A সেশন রাখার, যে এতক্ষণ পর্যন্ত যা যা শুনলেন সেটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে। আর এমনি আজকের টপিক রেলেভেন্ট কোনো কোয়েশ্চেন থাকলে এখন আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। ঠিক আছে, এখন আমি তাহলে আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেই। আমার স্লাইড তো দেখা যাচ্ছে, রাইট? হোপফুলি দেখা যাচ্ছে। যদি দেখা না থাকে তাহলে দেখা না যায় যদি আপনারা জাস্ট একটু আমাকে জানিয়েন চ্যাট বক্সে। ঠিক আছে, তাহলে আজকে আমরা হচ্ছে যেটা নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে বিফোর, আচ্ছা সাদিকুর রহমান ভাই, আপনার পরিচয়টা দেওয়া হলো না। আচ্ছা সরি, আমি কিভাবে জানি আপনাকে মিস করে ফেললাম, আই এম সো সরি। আচ্ছা তাহলে আমি আপনাকে আমি আনমিউট করে দিচ্ছি। আপনি সাদিকুর রহমান ভাই, দাঁড়ান আপনাকে খুঁজে বের করি। হ্যাঁ, আপনাকে আনমিউট করে দিচ্ছে, আপনি একটু বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপু আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু আমি এখানে জয়েন করছি আসলে সেই হিসেবে আমি মনে করি যে আসলে পরিচয়টা দেওয়া উচিত। অফ যাই কোর্স। হোক, ইটস নাথিং। আমি মোহাম্মদ সাদিকুর রহমান সানি, আমার বাড়ি হচ্ছে সিলেটে, সুনামগঞ্জ জেলাতে আমার বাড়ি। আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স কমপ্লিটেড। আমি 2012 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এনজিওতে কর্মরত আছি। তার মধ্যে আমি হেলথ, এডুকেশন এন্ড ফিনান্স, এসএমই প্রোগ্রামে আর কি জড়িত আছি। বর্তমানে আমি এসএমই একটা প্রোগ্রামে আছি। তার মধ্যে আচ্ছা আচ্ছা এনজিওতে কাজ করছি FIBDB, প্যারেন্টস ইন ভিলেজ ডেভেলপমেন্ট, তারপর CNRS, উদ্দীপন, আর দুদকের একটা পার্টনারশিপে প্রজেক্টে কাজ করছিলাম ভলান্টিয়ার হিসেবে। আর বর্তমানে আমি শক্তি ফাউন্ডেশন আছি এসএমই তে আর কি। এই আর কি আচ্ছা আচ্ছা, সংক্ষেপে আমার পরিচয়। শক্তি ফাউন্ডেশন তো ভালো এনজিও, আপনি তো ভালো জায়গায় কাজ করছেন। আপনি কি মানে প্রজেক্ট অফিসার হিসেবে কাজ করছেন, না মানে প্রজেক্টে না, কাজ না, করছেন? আমি প্রজেক্টে না আপু, আমি এই ফাইন্যান্সের কি মাইক্রো ফাইন্যান্স যেটা বলে আর কি, এসএমই ও আচ্ছা প্রোগ্রাম। আচ্ছা, মাইক্রো ফাইন্যান্সে। জি আচ্ছা জি, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক ঠিক আছে আপু। আছে, তাহলে আপনারও এনজিওর অ্যাটলিস্ট প্রিলিমিনারি ধারণাটা তো আছে এবং আপনার এক্সপিরিয়েন্সও আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ নিজের থেকে পরিচয় শেয়ার করার জন্য। অনেকে অনেক সময় শেয়ার করতে চায় না বা কথা বলতে চায় না, আপনি নিজের থেকে কথা বললেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে। সো আজকে আমরা যে মডিউলটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে বিফোর অ্যাপ্লিকেশন অফ এনজিও জবস। সো আমার স্লাইড তো দেখা যাচ্ছে, হোপফুলি আপনারা বলেছেন ওকে। সো আমি এজিউম করে নিচ্ছি দেখা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। সো আমাদের আজকের মডিউলটা আসলে কি সেটা আমি একটু বুঝাই। সেটা হচ্ছে আপনি যখন ডিসাইড করলেন যে আপনি এনজিও তে অ্যাপ্লাই করবেন, সো আপনি আসলে এনজিও তে অ্যাপ্লাই করার জন্য আপনি কোন কোন জায়গায় অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো হবে, এটা পুরোপুরি আমার এক্সপিরিয়েন্স। কারণ আমিও কিন্তু একসময় অনেক ট্রাই করেছি, এমন কিন্তু না যে আমার জার্নিটা স্মুথ ছিল বা খুব ইজি ছিল। সো আমি আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে আমার হাজবেন্ডও অনেকদিন এনজিও তে কাজ করেছে। আমার হাজবেন্ড অক্সফামে ছিল অনেক বছর, তারপর ইউএনডিপি তে কাজ করেছে আমার হাজবেন্ড। সো তারও এক্সপিরিয়েন্সটা আমি তার থেকে শুনেছি, আমার নিজের এক্সপিরিয়েন্স সব মিলে আমি আসলে আপনাদেরকে এই কোর্সে আমার এক্সপিরিয়েন্স গুলোই শেয়ার করবো। আপনি ফার্স্ট হ্যান্ড একজনের এক্সপিরিয়েন্স জানতে পারবেন, হোপফুলি সেটা আপনার কাজে লাগবে। কারণ অনেক সময় দেখা যায় যে বই পড়লে, গুগল করলে যেটা আসলে জানা যায় সেটা হচ্ছে থার্ড ওপিনিয়ন, বাট একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স জানলে আসলে অনেক কিছু বোঝা যায়। সো আমি বলবো আমরা ম্যাক্সিমাম টাইম যেটা করি, আমরা জব অ্যাপ্লিকেশনের সময় জব সার্চিংটাও ঠিক করে করি না। যেমন অনেক সময় আমার অনেক পরিচিত মানুষ বলে যে তুমি এই জবটার মানে ভেকেন্সি কোথায় দেখলে, আমি তো এই এনজিও জবের ভেকেন্সি দেখি না। আবার অনেক সময় হয় যে একই জায়গায় অ্যাপ্লাই করা হয় বলে
আপনার হচ্ছে মানে দেখা যায় ওই জায়গাটাতে আমি কন্টিনিউয়াসলি দেখছি জব ভ্যাকেন্সি এবং ওই জায়গাটাতেই অ্যাপ্লাই করছি, তার কারণে কিন্তু অনেক সময় আমার স্কোপটা কমে যায়। সেটা কিভাবে এবং কিভাবে আসলে জবগুলো অ্যানালাইজ করে আপনি বুঝবেন যেটা আপনার জন্য রেলেভেন্ট, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। সো where to look for vacancies in NGOs? সো আমি যেটা আমরা তো বেসিক্যালি এখন এখানে যারা আছি মোটামুটি সবাই কম বেশি কিছু এনজিও তে কাজ করছি, লোকাল এনজিও তে বা কিছু প্রজেক্টে কাজ করছি বা করেছি। সো এনজিওর ধারণা আপনাদের আছে এবং আমার ধারণা ম্যাক্সিমাম মানুষ যেটা করে এনজিওর জবগুলো আসলে খুঁজে বিডি জবসে। তো বিডি জবসে যেটা হয়, বিডি জবসে সব এনজিওরই ভ্যাকেন্সি থাকে, বাট বিডি জবস আসলে এমন একটা জায়গা যেখানে আসলে এত এত মানুষের অ্যাক্সেস আছে এবং এত এত মানুষ ইউজ করে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে বিডি জবস থেকে জবের জন্য কল পাওয়া আসলে ইটস ভেরি রেয়ার নাওয়াডেজ, বিকজ একটা জবের জন্য বিডি জবসে অনেক মানুষ অ্যাপ্লাই করে। আমি পার্সোনালি আমার ঘাটাঘাটি থেকে আমি মনে করি যে এনজিও ভ্যাকেন্সি গুলো বিডি জবস ছাড়াও যেখানে যেখানে পাওয়া যায়, একটা হচ্ছে লিঙ্কডইন, একটা হচ্ছে অর্গানাইজেশনের নিজস্ব ওয়েবসাইট। আমি অনেক সময় দেখেছি যে আপনি ধরেন যে এনজিও বা আইএনজিও, এখানে তো আমরা আসলে ইন্টারন্যাশনাল এনজিও গুলোকে টার্গেট করতে চেষ্টা করছি, যে আমি লোকাল এনজিও গুলো যেগুলোতে প্রজেক্ট স্টাফ নেয় বা লোকাল এনজিও তে আসলে দেখা যায় যে বিডি জবস এর থ্রুতে বা এমনি পরিচিত মানুষের থ্রুতে অনেক সময় সিভি ফরওয়ার্ড করা যায়। কিন্তু ইন্টারন্যাশনাল এনজিও বলেন বা হচ্ছে আপনি যদি কোনো আইএনজিও বা ইউএন এনজিওর কথা বলেন, তখন দেখা যায় যে অ্যাক্সেসটা একটু ডিফিকাল্ট হয় অনেক সময়। আমার ভ্যাকেন্সি গুলোই আমি দেখি না। যেমন অনেকে বলে যে ইউএন এর যে জবগুলো, ইউনিসেফ বলেন বা ইউএনডিপি, ইউএনএইচসিআর, এগুলোর জব ভ্যাকেন্সি অনেক সময় বিডি জবসেও অনেক সময় সবগুলো পাওয়া যায় না। কিন্তু আপনি যদি ওয়েবসাইটে যান, আপনি দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে সবসময় কিন্তু ভ্যাকেন্সি দেওয়া থাকে। সবসময় আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যে বিডি জবস এর মধ্যে অনেক সময় যেই ভ্যাকেন্সি গুলো থাকে, ধরেন যে একটা অর্গানাইজেশনে 10টা এই মাসে ভ্যাকেন্সি আছে, তার মধ্যে খুবই আর্জেন্ট যেগুলো, হ্যাঁ, বা খুবই মানে এন্ট্রি লেভেল, সেগুলো বিডি জবসে দিচ্ছে। বাট আরেকটু সিনিয়র লেভেল বা যেটা তো এত আর্জেন্ট না, যেটা তো হয়তো টাইম আছে রিক্রুটমেন্টের, সেগুলো অনেক সময় ওদের ওয়েবসাইটে থাকে এবং অনেক সময় লিঙ্কডইনে থাকে, যেটা আমরা অনেকেই লক্ষ্য করি না। এখন আপনারা সবাইকে লিঙ্কডইন জানেন নাকি আমি জানি না, অনেকে আমাদের এখনো আছে যারা লিঙ্কডইন ইউজ করে না বা লিঙ্কডইনে কোনো অ্যাকাউন্ট নেই। আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলা উচিত, কারণ লিঙ্কডইন ইজ নাও আ প্রফেশনাল প্ল্যাটফর্ম দ্যাট ইজ বেস্ট ফর নেটওয়ার্কিং। আমি পার্সোনালি লিঙ্কডইন ইউজ করে আমি অনেক অনেক বলবো যে বেনিফিটেড হয়েছি, জব সার্চিং থেকে শুরু করে জব রিক্রুটমেন্ট। এবং আরেকটা জিনিস কি, লিঙ্কডইনে যে শুধু আপনি জব সার্চ করে আপনি ভালো ভালো জবগুলোর ভ্যাকেন্সি লিঙ্কডইনে পাবেন তা না। আরেকটা জিনিস হচ্ছে আপনি ধরেন যে কথার কথা ব্র্যাক বা ইউনিসেফ বা ইউএনডিপির একটা ভ্যাকেন্সি লিঙ্কডইনেও দেওয়া হলো, বিডি জবসেও দেওয়া হলো, কিন্তু আপনারা সবাই এটা এগ্রি করবেন যে বিডি জবসে যে পরিমাণ মানুষের অ্যাক্সেস আছে, লিঙ্কডইনে কিন্তু সে পরিমাণ অ্যাক্সেস নাই, বিকজ অনেকে লিঙ্কডইনের ব্যাপারে জানে না। সো ধরেন বিডি জবসে যদি কথার কথা 100 জনের অ্যাকাউন্ট থাকে, লিঙ্কডইনে ধরেন আছে 20 জনের, হ্যাঁ, জাস্ট ফর এক্সাম্পল বলছি। সো আপনি ধরেন বিডি জবস এর একটা ভ্যাকেন্সি এবং লিঙ্কডইনের একটা ভ্যাকেন্সিতে যখন আপনি অ্যাপ্লাই করছেন, বিডি জবসে আপনি 100 জন 200 জনের সাথে কম্পিট করছেন এবং লিঙ্কডইনে আপনি 50 জনের সাথে কম্পিট করছেন, তাহলে কোথায় আপনার ডাক পাওয়ার চান্স বেশি? অবশ্যই লিঙ্কডইন, কারণ লিঙ্কডইনটা এখনো সবাই ইউজ করে না। আপনারা যারা এখন আছেন এখানে, হ্যাঁ, আপনারা আমাকে একটু চ্যাট বক্সে লিখেন তো আপনারা কি সবাই লিঙ্কডইন ইউজ করেন? দেখি কয়জন ইউজ করে এবং কয়জন ইউজ করে না। আমি একটু দেখতে চাই, আপনারা একটু চ্যাট বক্সে ইয়েস অথবা নো লিখেন। লিঙ্কডইন ইউজ করে থাকলে ইয়েস লিখেন, লিঙ্কডইন না ইউজ করে থাকলে নো লিখেন। আচ্ছা, আমার আছে ইয়েস, তারপর বাকিরা? আচ্ছা, আচ্ছা, সবাই কি লিখেছেন?
আচ্ছা, মোটামুটি যারা লিখেছেন দেখতে পাচ্ছি সবারই আছে, ইটস আ ভেরি গুড নিউজ। তার মানে আপনাদের অলরেডি লিঙ্কডইন এর আন্ডারস্ট্যান্ডিং আছে। সো আপনারা বুঝতেই পারছেন আপনারা এখনো ওইসব মানুষদের একজন যারা হচ্ছে লিঙ্কডইন ইউজ করছেন। এমন অনেকে আছে যাদের লিঙ্কডইন নাই, কারণ তারা লিঙ্কডইন ইউজ করতে কমফোর্টেবল না, বা হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে জানে না। আবার আরেক ধরনের মানুষ আছে যাদের লিঙ্কডইন আছে বাট তারা রেয়ারলি লিঙ্কডইনে ঢুকে। লিঙ্কডইন যে আসলে খুব ভালো একটা প্ল্যাটফর্ম এটা তারা ইউটিলাইজ করতে পারে না। আমার নিজের অফিসে, আমি যে ব্র্যাকে চাকরি করি, আমার অনেক কলিগের লিঙ্কডইন আছে, কিন্তু ওরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা জাস্ট খুলে রেখেছে। দে হার্ডলি ইউজ লিঙ্কডইন, দে হার্ডলি গেট ইনসাইড লিঙ্কডইন। লিঙ্কডইনে ওরা ঢুকেই না, হ্যাঁ, লিঙ্কডইন ওরা ইউজই করে না। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আপনি দেখবেন যে লিঙ্কডইনের মধ্যে আসলে অনেকে ইউজই করে না, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে রেখেছে কিন্তু হচ্ছে লিঙ্কডইনটা ওরা ইউজ করছে না। সো এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, হ্যাঁ, যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খালি খুললে হবে না, লিঙ্কডইনটা আসলে আপনাকে ইউজও করতে হবে। একটা সেকেন্ড, 1 মিনিট। আচ্ছা, সো এখানে হচ্ছে একটা জিনিস বলি যে লিঙ্কডইনে অ্যাক্টিভলি জব সার্চিং এর জন্য আপনাদেরকে আমি একটা ট্রিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে শুধু কিন্তু লিঙ্কডইনে আপনারা জাস্ট মানে জব সার্চ করার জন্য জব সার্চ করতে যাবেন না, আপনি কিন্তু অ্যালার্ট অন করে রাখতে পারেন, যেটা থ্রুতে আপনি হচ্ছে লিঙ্কডইনে আপনাকে রেগুলারলি জানাবে। অনেক সময় হয় যে আমরা কাজের ব্যস্ততায়, ধরেন যে আমি হয়তো প্রতিদিন লিঙ্কডইনে নাও ঢুকতে পারি, বা প্রতিদিন আমি বিডি জবসে নাও ঢুকতে পারি, কিন্তু আমি যদি লিঙ্কডইনে একটা নোটিফিকেশন বা একটা অ্যালার্ট অন করে রাখি তাহলে তো আমাকে লিঙ্কডইনই জানাবে। যেমন আমি লিঙ্কডইনে অন করে রেখে দিয়েছি অ্যালার্ট বা নোটিফিকেশন, যার কারণে লিঙ্কডইনে আমাকে রেগুলারলি নোটিফাই করতে থাকে, আমাকে নোটিফিকেশন পাঠাতে থাকে ইমেলে, বা অ্যালার্ট দিতে থাকে যে নতুন একটা জব ভ্যাকেন্সি এসেছে যেটা তুমি দেখতে পারো। সো এই কারণে লিঙ্কডইনে আপনি যদি অ্যালার্টটা অন করে রাখেন আপনি কিন্তু সহজেই আপনার পছন্দনীয় জবগুলোর যে অ্যাড আসছে সেগুলো আপনি দেখতে পাবেন। কারণ এটা আসলে পসিবল না যে আমি প্রত্যেকদিন লিঙ্কডইনে ঢুকবো, অনেক সময় ঢোকা হয় না ব্যস্ততার কারণে। বাট ফার্স্ট অফ অল আমি তো সাজেস্ট করব আপনাদের যেহেতু অ্যাকাউন্ট আছে আপনারা অবশ্যই প্রতিদিন একবার করে হলো লিঙ্কডইনে ঢুকবেন, কারণ লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকলে কিন্তু লিঙ্কডইন আপনাকে বেশি বেশি জবের অ্যাড দেখাবে। সেকেন্ড হচ্ছে যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলে ফেলুন। বিডি জবস এ তো আপনি অবশ্যই জব খুঁজবেন, জব দেখবেন, কিন্তু লিঙ্কডইনেও দেখার অভ্যাসটা গড়ে তুলুন, তাহলে দেখা যাবে অনেক ভ্যাকেন্সি আপনি আরো পাবেন যেটা হয়তো বিডি জবস এ নাই। সেকেন্ড হচ্ছে লিঙ্কডইনের থ্রুতে অ্যাপ্লাই করলে আপনার ভিজিবিলিটিটা বাড়বে, কারণ হচ্ছে আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করছেন, এই যে অনেকেই বলছেন আমি অ্যাপ্লাই করি বাট কলই পাই না, এমনও হতে পারে যে আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার সিভি তো এইচআর দেখেইনি, আপনার সিভি হয়তো খুবই ভালো বাট এইচআর তো আপনার সিভি দেখার সুযোগ পায়নি। কারণ বিডি জবসে আমার পরিচিত কয়েকজন কাজ করতো, ইভেন কি আমার পরিচিত অনেক এইচআর আছে যারা বিভিন্ন অর্গানাইজেশনে আছে, তারা হচ্ছে যখন সিভি পায়, যেমন আমার পরিচিত একজন এইচআর যিনি আমার আগের অর্গানাইজেশনে ছিলেন, উনি আমাকে বলল যে যখন ওনারা এইচআররা বিডি জবসে একটা হচ্ছে ভ্যাকেন্সি দেয়, ধরেন আজকে আমি একজন এইচআর ম্যানেজার, আমি বিডি জবসে ব্র্যাকের জন্য একটা প্রজেক্ট ম্যানেজার খুঁজে আমি একটা জব পোস্টিং দিলাম, ওইখানে আমি ডেডলাইন দিলাম আগামী 2 দিন। 2 দিন পর যখন আমি বিডি জবসে আমার অ্যাকাউন্টে লগ ইন করে সিভি গুলো দেখতে যাব যে কয়জন অ্যাপ্লাই করলো, আমার কাছে আসলো 500 জনের সিভি। এখন আমার পক্ষে কি পসিবল 500 জনের সিভি দেখা? ম্যাক্সিমাম এইচআর যেটা করে প্রথম 20-30টা সিভি সর্টিং করে যখন দেখে যে ভালো সিভি পেয়ে গিয়েছে, ওই 20-30টা সিভি থেকে হয়তো সে 15 জনকে শর্টলিস্ট করবে, ওই 15 জনেরই ইন্টারভিউ নিবে, 15 জনেরই এক্সাম নিবে। তার তো আসলে এত সময় নেই যে সে এখন বসে বসে 500 জনের সিভি দেখবে। তো তখন কি হয়, ওই প্রথমেই যারা অ্যাপ্লাই করে দিয়েছে তাদের সিভি গুলোই দেখে।
যাদের সিভি হয়তো একটু পরে এসেছে তাদের সিভি গুলো হয়তো সে দেখতেই পারেনি। সো হতে পারে আমি অনেক ভালো ক্যান্ডিডেট, আমার সিভিও অনেক সুন্দর, কিন্তু আমার সিভিটা তো দেখতেই পারলো না, সো আমাকে কল কিভাবে দিবে? সো সবসময় কিন্তু এটা মনে করার কারণ নাই যে আমার সিভি দিয়েছি তারপর আমাকে কল করছে না, তারপরে তার মানে মনে হয় আমি ভালো ক্যান্ডিডেট না। হতে পারে যে আপনার সিভি সে দেখেনি। সো এই কারণে বিডি জবসে যেখানে আপনি একটা জবের জন্য 500 জনের সাথে ইউ আর কম্পিটিং, লিঙ্কডইনে কিন্তু ইউ আর কম্পিটিং উইথ অনলি সে 100 পিপল, সে 50 পিপল। সো অবভিয়াসলি কম্পিটিশনটা তো একটু লেস। যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, আমি কিন্তু ব্র্যাকে বিডি জবসে আগে অ্যাপ্লাই করেছিলাম, বাট আমি কিন্তু কল পাইনি। এরপরে আমি আরেকবার আরেকটা ভ্যাকেন্সির জন্য যখন লিঙ্কডইনে অ্যাপ্লাই করি, আমি কিন্তু লিঙ্কডইন থেকে কল পেয়েছি, আমি এখন জবও করছি। সেম গোজ ফর আইওএম। আমি যখন আইওএম এ কাজ করতাম, আমি হচ্ছে, এটা আরেকটা এক্সাম্পল, আইওএম এর জবের ভ্যাকেন্সিটা আমি ফেসবুক গ্রুপে পেয়েছি। সো আমার ফোর্থ পয়েন্ট যেটা, আপনারা ফেসবুকও দেখবেন অনেক ধরনের জব ভ্যাকেন্সি গ্রুপ আছে, অবশ্যই অথেন্টিক গুলোতে জয়েন করবেন, আলতু ফালতু গুলোতে না। যেমন ধরেন অনেক থাকে যে এই যে কনসালটেন্সি, এইচআর কনসালটেন্সি থাকে, ওদের ফেসবুক গ্রুপ থাকে, ওগুলাতে অ্যাড হয়ে দেখবেন ওখানে অনেক রকমের ভ্যাকেন্সি দেওয়া হয়। অথবা আপনি যদি কোনো পাবলিক ইউনিভার্সিটি বা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে থাকেন, ওইসব ইউনিভার্সিটির আসলে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকে, তারাও অনেক সময় গ্রুপ খুলে গ্রুপের মধ্যে জব ভ্যাকেন্সি দেয়। যারা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে, সিনিয়ররা হচ্ছে অনেক সময় জব ভ্যাকেন্সি দেয়। সো ফেসবুক যেসব গ্রুপ আছে জব ভ্যাকেন্সির, সেগুলোতেও যদি জয়েন করে থাকেন, ওগুলাতেও কিন্তু অনেক সময় দেখবেন যে মানে আপনি জব ভ্যাকেন্সি দেখবেন। যেমন আইওএম এ আমি যখন জয়েন করেছি, আমি কিন্তু আইওএম এর জব ভ্যাকেন্সিটা ফেসবুক গ্রুপে পেয়েছিলাম, সেখান থেকে আমি অ্যাপ্লাই করেছি। আর আরেকটা হচ্ছে অর্গানাইজেশন ওয়েবসাইট। আমার হাজবেন্ডের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, সে সবসময় লিঙ্কডইন, বিডি জবস এগুলোর পাশাপাশি ওই অর্গানাইজেশন যেগুলোতে সে কাজ করতে চায় সেগুলোর ওয়েবসাইটে রেগুলার চেক করতো। ওয়েবসাইটে কিন্তু সাথে সাথে চলে আসে। একটা জিনিস মাথায় রাখবেন, একজন এইচআর যখন একটা জব ভ্যাকেন্সি পোস্ট করে, সে কিন্তু সবার প্রথমে তার ওয়েবসাইটে দেয়, তারপরে সে লিঙ্কডইন, বিডি জবস এইসব জায়গায় দেয়। সো অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে আগে আসে, এবং ওয়েবসাইটে আগে আসার কারণে যারা ওয়েবসাইটে অ্যাপ্লাই করে তারা ওই জবগুলোতে ফার্স্টে থাকে, মানে সিভির দিক থেকে সিভি গুলো তারগুলো প্রথমে আসে। লিঙ্কডইন, বিডি জবসে তো আরেকটু পরে পোস্ট করে এবং আরো অনেক মানুষ অ্যাপ্লাই করে, তখন তার সিভিটা হারিয়ে যায়। সো আপনারা অবশ্যই রেগুলারলি যেসব অর্গানাইজেশন গুলোতে আপনি কাজ করতে চান, যেসব আইএনজিও, যেসব বড় বড় মাল্টিন্যাশনাল এনজিও, মানে ইন্টারন্যাশনাল এনজিও গুলোতে কাজ করতে চান, অবশ্যই ওই এনজিও গুলোর ওয়েবসাইট গুলো সবসময় চেক করবেন। সো এই 4টা জায়গায় চেক করলে আপনি দেখবেন যে জব ভ্যাকেন্সিও আপনি বেশি দেখতে পাচ্ছেন, এবং আপনার হয়তো ভিজিবিলিটি, আপনার সিভির ভিজিবিলিটিটাও বাড়ছে। আমি মনে করি বিডি জবস এর থেকে লিঙ্কডইনে অ্যাপ্লাই করা ইজ ফার বেটার। অবশ্যই বিডি জবস এ অ্যাপ্লাই করবেন, বাট আপনি যদি দেখেন সেম ভ্যাকেন্সি লিঙ্কডইনেও আসছে, লিঙ্কডইনে আগে অ্যাপ্লাই করবেন। আবার অনেক অর্গানাইজেশন, অনেক এনজিওতে ওয়েবসাইটে ডিরেক্ট নিয়ে যায়, ওয়েবসাইটে ডিরেক্ট অ্যাপ্লাই করা যায়, ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন থাকে। সো আমরা পরবর্তী মডিউল গুলাতে অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে আরো কিছু আলোচনা করব, বাট এখানে মেইন মেসেজটা হচ্ছে আপনারা সবসময় ইউ হ্যাভ টু কিপ ইউর আই ওপেন। আপনি হয়তো 2-3 মাস পর একটা ভ্যাকেন্সি দেখলেন, এনজিওতে অ্যাপ্লাই করলেন, করে মনে করলেন যে হ্যাঁ আমার কাজ শেষ। আপনাকে সবসময় ইউ অলওয়েজ হ্যাভ টু কিপ অ্যান আই ফর অপরচুনিটিস। সবসময় চোখ কান খোলা রাখতে হবে, অপরচুনিটি কোন দিক দিয়ে আসছে, কোথায় কোন জায়গায় ভ্যাকেন্সি হচ্ছে, আমি ট্রাই করব। এটা হচ্ছে ফার্স্ট জিনিস, যে আমি আগে জব সব জায়গায় দেখব, তারপরে আসবে হচ্ছে আমি ওই জবটার ডিটেলস পড়বো, পড়ার পরে হচ্ছে আমি দেখবো এটা আমার সাথে যায় নাকি। সো এখানে একটা আমি স্ক্রিনশট দিয়েছি, সেটা হচ্ছে লিঙ্কডইন এর কথা যেহেতু বলছি এবং অ্যালার্টের কথা বলছি, লিঙ্কডইনে আপনারা যেহেতু অনেকে ইউজ করেন, আপনারা অনেকে হয়তো জানবেন, বা অনেকে যদি না জেনে থাকেন তাদের জন্য বলছি, লিঙ্কডইনে যে জবস এর একটা সেকশন আছে, এই জবস এর সেকশনে গিয়ে আপনি হচ্ছে একটা অ্যালার্ট অন করে রাখবেন। এটা আমি দেখি, আমি আপনাদেরকে আমার এখনই লিঙ্কডইনে আমি দেখাই। আপনারা কি আমার লিঙ্ক, আমি যে ক্রোম খুলেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে কি? একটু লিখেন তো চ্যাট বক্সে, একটু টাইপ। হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে গুড। সো আমি আমার লিঙ্কডইনটা এখন খুললাম, এখানে দেখেন জবস একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন?
এই যে জবস অপশনটা এটা খুলবেন, খোলার পরে এখানে হচ্ছে সার্চ বাই টাইটেল, স্কিল অর কোম্পানি। সো এখানে ধরেন আমি হচ্ছে এনজিও লিখলাম, ঠিক আছে, আর সিটি, স্টেট অর জিপ কোডে আমি বাংলাদেশ লিখলাম, কারণ আমি বাংলাদেশে কাজ করতে চাই। এখন দেখেন শুধু এনজিও দিয়ে আমি সার্চ দেওয়াতে কতগুলো এনজিওর ইয়া আসছে। এ দেখেন ইউএনএইচসিআর, ক্যাথলিক রিলিফ সার্ভিসেস, ইন্টারন্যাশনাল রেস্কিউ। দেখা যাচ্ছে না? আমি যে স্ক্রিন শেয়ার করছি আপনারা কি দেখতে পাচ্ছেন না? আপনি লিখছেন সাদিকুর রহমান, আপনি লিখেছেন দেখা যাচ্ছে না, বাকিরা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখা যাচ্ছে। সো বেসিক্যালি আপনি এখানে দেখেন আমি এনজিও লিখে এখানে সার্চ অপশন দিয়েছি আর বাংলাদেশ দিয়েছি। এখানে দেখেন অনেকগুলো এনজিও, উইনরক ইন্টারন্যাশনাল কিন্তু ভালো এনজিও, ব্র্যাক, আইআরসি, কেয়ার, সব বড় বড় এনজিওর ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। দেখেছেন? প্রচুর ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এই যে স্লাইড শুধু দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি যে লিঙ্কডইনে এসেছি, লিঙ্কডইনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, আমি আবার শেয়ার করি স্ক্রিন। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন মানে আমি এই লিঙ্কডইন খুলেছে, এটা দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি আরেকবার দেখাই। এই যে সো আবার বলি, ধরেন যে এইটা হচ্ছে আমার লিঙ্কডইন, ঠিক আছে। সো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটা জব সেকশন আছে, এখানে ক্লিক করবেন। আপনারা আমি দেখাচ্ছি যে আপনারা রিপ্লাই করতে থাকেন যে দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না, কোনো জায়গায় দেখতে না পেলে আমাকে বলবেন। সো দেখেন লিঙ্কডইনে হোম, মাই নেটওয়ার্ক, জবস, মেসেজিং, নোটিফিকেশনস, এই যে জব সেকশনটা এটা ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে দেখেন সার্চ বাই টাইটেল, স্কিল অর কোম্পানি, ঠিক আছে। এই সার্চ বাই টাইটেল, স্কিল অর কোম্পানিতে এনজিও লিখবেন। ধরেন আমি এনজিও লিখলাম, সিটি, স্টেট অর জিপ কোডে বাংলাদেশ লিখলাম। এই যে এখন দেখেন সব এনজিও গুলোর ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। আমি আজকের ডেটে এনজিও বাংলাদেশ লিখে এই যে সার্চ দিয়েছি, সব ভালো ভালো এনজিওর ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে। ধরেন বিডি জবস এ তো আপনি হচ্ছে এনজিও জবস দিয়ে দেখতে পাচ্ছেন, কিন্তু বিডি জবস এর পাশাপাশি লিঙ্কডইনে দেখলে আপনার হরাইজনটা আরেকটু এক্সপ্যান্ড হবে, আপনি আরো অপশন পাবেন। এখানে দেখেন সব ভালো ভালো এনজিও গুলোই আসছে, ওয়ার্ল্ড ভিশন, উইনরক, আইআরসি, সো সবগুলো। এখন এখানে দেখেন সেট অ্যালার্ট বলে একটা অপশন, এটা দেখতে পাচ্ছেন? সো এই সেট অ্যালার্ট অপশনটা যদি আপনি, এই যে অ্যালার্ট অন, আমি এটা ক্লিক করে অ্যালার্ট অন করে দিলাম। এই অ্যালার্ট অন করার কারণে এখন আপনাদের ইমেলে বা আপনি লিঙ্কডইনে যেটা দিয়ে আপনি আসলে অ্যাকাউন্টটা খুলেছেন, আপনি ইউজুয়ালি ইমেল দিয়ে খোলা হয়, আপনার ইমেলে কিন্তু অ্যালার্ট আসবে এই অ্যালার্ট অনের কারণে। এবং আপনি এছাড়া আরো অনেকগুলো ফিল্টার করতে পারেন, যেমন ডেট পোস্টেড এর এখানে পাস্ট 24 আওয়ার্স, আপনি গত 24 ঘন্টায় কি কি ভ্যাকেন্সি আসছে এটা দেখতে পারবেন, গত সপ্তাহে কি কি এসেছে, গত মাসে কি এসেছে। ইউজুয়ালি গত মাসের গুলা দেখে কোনো লাভ নাই, কারণ এক মাস আগের গুলো তো ক্লোজ হয়ে যায়। আবার এক্সপিরিয়েন্স লেভেল, এখান থেকে আপনি এক্সপিরিয়েন্স লেভেলটা ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। দেখেন ইন্টার্নশিপ, এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট, মিড সিনিয়র লেভেল, ডিরেক্টর, এক্সিকিউটিভ। সো আপনি হচ্ছে কোন লেভেলের জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন। জব টাইপ, অন সাইট, রিমোট, ইজি অ্যাপ্লাই। ইজি অ্যাপ্লাই অপশনটা হচ্ছে আপনি শুধুমাত্র ওগুলো অ্যাপ্লাই করতে চাচ্ছেন যেগুলো হচ্ছে লিঙ্কডইনের থ্রুতে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায়। লিঙ্কডইনের আবার দুই ভাবে জব ভ্যাকেন্সি আসে, একটা হচ্ছে ইজি অ্যাপ্লাই, সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যেভাবে সাজানো সেভাবে সেটি আপনার সিভি হিসেবে দেখাবে। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরেকটু কথা বলবো যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে সাজাতে পারেন। কারণ অনেক জব, যেমন দেখেন এই যে দেখেন আরং এর ম্যানেজার,
সোশ্যাল কমপ্লায়েন্স, এটা কিন্তু ইজি অ্যাপ্লাই। এই জবটাতে যদি আমি যাই, আচ্ছা এটা খোলা যাচ্ছে না, আচ্ছা হ্যাঁ এসেছে। সো এখানে দেখেন ইজি অ্যাপ্লাই বলে একটা অপশন আছে। ইজি অ্যাপ্লাই ক্লিক করলে আপনি জাস্ট এখান থেকে হচ্ছে আপনি করে দিতে পারবেন অ্যাপ্লাই, মানে ডিরেক্টলি আপনার আলাদা করে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না। অনেক সময় দেখা যায় যেগুলো ইজি অ্যাপ্লাই না, হ্যাঁ ধরুন ইজি অ্যাপ্লাইটা যদি আমি সরাই দেই, হ্যাঁ এমন কিছু আসলো যেমন ধরেন এই যে প্রোগ্রাম অফিসার ইউএনএইচসিআর, এখানে যেরকম অ্যাপ্লাই ক্লিক করলে এটা হচ্ছে আপনাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে অ্যাপ্লাইটা ক্লিক করলে এটা হচ্ছে প্রোফাইল লিঙ্কডইনেরটাও শেয়ার হবে, আবার হচ্ছে আপনাকে ওদের ওয়েবসাইটেও নিয়ে যাবে। সো এই জিনিসটার কারণে আপনার লিঙ্কডইনটাও কিন্তু ভালোভাবে আপনাকে রেডি রাখতে হবে, কারণ লিঙ্কডইনটা আসলে একটা সিভির মতোই। আপনি কোনো জব ভ্যাকেন্সিতে দেখবেন যে আপনাকে ডিরেক্টলি ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে বা সিভি চাবে, আবার কোনোটা যেটা ইজি অ্যাপ্লাই সেখানে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাই শেয়ার হয়ে যাবে। এই জন্য লিঙ্কডইন প্রোফাইলটাও সুন্দর করে সাজাতে হবে, যাতে আমি যদি লিঙ্কডইনের থ্রুতে ডিরেক্ট ইজি অ্যাপ্লাই করি, আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখে যাতে ওরা আমাকে নিয়ে নেয় বা আমাকে অ্যাটলিস্ট কল করে। এই জন্য লিঙ্কডইন প্রোফাইলটাও সাজানোটা জরুরি। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনি বিডি জবস এর পাশাপাশি অবশ্যই আপনি লিঙ্কডইন এবং ওদের ওয়েবসাইট সেগুলোতে আপনি আসলে সব সময় চেক করবেন। সো এই গেল হচ্ছে আমার জব সার্চিং এর ক্ষেত্রে আমার বেসিক জিনিসটা কি। এখন হচ্ছে আপনি ভ্যাকেন্সি গুলা কিভাবে শর্টলিস্ট করবেন। আপনি তো অনেক ভ্যাকেন্সি দেখলেন, কিন্তু সেই ভ্যাকেন্সি গুলো কি সব আপনার জন্য? এখন আমি যদি রাইট লেফট এন্ড সেন্টার খালি অ্যাপ্লাই করতেই থাকি, আমার জন্য ওটা সুটেবল নাকি আমি না দেখে শুধু অ্যাপ্লাই করতে থাকি, তখন কিন্তু আপনি নিজেই বলবেন যে আমার কেন কল আসছে না, আমাকে কেন ডাকছে না। হতে পারে যে আপনি এমন একটা জবের জন্য অ্যাপ্লাই করেছেন যেটা হয়তো আপনার এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করে না, সেটা হয়তো আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে না, সেটা আপনার স্কিল সেটস এর সাথে ম্যাচ করে না। সো আপনাকে এটা বুঝতে হবে, এবং প্রত্যেকটা এনজিওতে অনেক ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টটা কি আপনার এক্সপিরিয়েন্স বা আপনার নলেজের সাথে যায় নাকি সেটাও আপনাকে দেখতে হবে। সো এই যেমন সুটেবল ভ্যাকেন্সির জন্য আপনি যেটা আপনার জন্য রাইট এবং যেটাতে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন, যেটাতে আপনি অ্যাপ্লাই করলে আপনার সিভিটা অবশ্যই ওদের নজরে পড়লে আপনাকে ডাকবে, সেটার তিনটা আপনি ফ্যাক্টর আপনি চিন্তা করবেন। একটা হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ধরেন ওখানে লেখা যে মাস্টার্স ইজ ম্যান্ডেটরি, কিন্তু আপনি আপনার গ্রাজুয়েশন ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করেন, আপনার ব্যাচেলার্স দিয়ে, তাহলে তো আপনি এটা ভালো করে পড়েননি, আপনাকে ওরা কেন ডাকবে? ওরা তো লিখে দিয়েছে মাস্টার্স ইজ ম্যান্ডেটরি, কিন্তু আপনার মাস্টার্স নেই, কিন্তু আপনি অ্যাপ্লাই করে দিলেন। হ্যাঁ, আবার কোনো জায়গায় লেখা থাকে মাস্টার্স ইজ প্রেফারেবল, এটার মানে হচ্ছে মাস্টার্সটা হলে ভালো, বাট না হলে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তা না। অনেক সময় অনেকেই ভুলটা করে, যখন প্রেফারেবল বা এনকারেজড বা হচ্ছে এক্সপেক্টেড এই টাইপের কথা যখন লিখে, তখন অনেক সময় কিন্তু অনেকে অ্যাপ্লাই করে না, মনে করে যে না এটাতে তো লেখা মাস্টার্স ইজ প্রেফারেবল, তাহলে আমি অ্যাপ্লাই না করি। কিন্তু আমরা যেহেতু আমি আসলে এনজিওতে কাজ করি, এইচআরদেরকে রেগুলার ওদের সাথে ইন্টারাকশন হয়, ওনারা কি বলে যে আমরা তো একটা ফিল্টার দিয়ে রাখি যে মাস্টার্স থাকুক, না থাকলে যে আমরা কল করব না সিভি ভালো হলে তা কিন্তু না। এবং অনেক সময় দেখা যায় যারা অ্যাপ্লাই করেছে কারোরই মাস্টার্স নেই, তখন তো অবশ্যই ওরা ওই যাদের মাস্টার্স নেই তাদের থেকে একজনকে সিলেক্ট করবে। এই জন্য প্রেফারেবল বা অ্যাডভাইজেবল বা মানে পজিটিভ ওয়ার্ডস থাকলে, আপনার যদি মাস্টার্স ডিগ্রি নাও থাকে অ্যাপ্লাই করবেন, বা যদি লেখা থাকে এটা ম্যান্ডেটরি 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি, যেখানে ম্যান্ডেটরি লেখা থাকবে সেখানে কিন্তু আপনাকে ওটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার স্কিল সেটস এটা ম্যাচ করে নাকি। এই কারণে অবশ্যই ইম্পর্টেন্ট জব ডিসক্রিপশনটা খুব ভালো করে পড়া, মানে জেডি যেটা ভ্যাকেন্সিতে থাকে সেটা খুব ভালো করে পড়া। সো এই ক্ষেত্রে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং আপনাদের দরকার, যে অনেক সময় দেখা যায় আমাদের একটা মিসকনসেপশন থাকে যে শুধু ইকোনমিক্স বা ডেভেলপমেন্ট স্টাডিজ, ওই জেন্ডার স্টাডিজ, তারপরে ধরেন এই যে অ্যানথ্রোপোলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ রিলেটেড যে সাবজেক্ট গুলো, হ্যাঁ ওই রিলেটেড স্টাডিজ গুলো বা সাবজেক্ট গুলো ছাড়া এনজিওতে চাকরি হয় না, এটা কিন্তু ঠিক না।
আপনি যেই ফিল্ড থেকে আসেন না কেন, আপনি খালি দেখবেন যে এনজিওর ওই ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি আছে নাকি, তাইলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ধরেন যারা মার্কেটিং গ্রাজুয়েটস বা বিজনেস গ্রাজুয়েটস, যারা হয়তো বিবিএ করেছে বা এমবিএ করেছে, তারা কিন্তু কমিউনিকেশনস ডিপার্টমেন্টে কাজ করতেই পারে। যাদের লেখালেখির হাত ভালো, যারা হচ্ছে ইংলিশে পড়াশোনা করেছে, তারাও কিন্তু কমিউনিকেশনস এ কাজ করতে পারে। কারণ কমিউনিকেশনস এ প্রচুর লেখালেখির কাজও আছে, অনেক মানে ইন্টারাকশন হয়, অনেক ধরনের মিটিংস অ্যাটেন্ড করতে হয়, সেগুলোর জন্য আপনার কথাবার্তা বা প্রেজেন্টেশন স্কিলস তো ভালো হতে হয়, আবার লেখালেখির হাতও ভালো হতে হয়। আবার ধরেন যারা পাবলিক হেলথ গ্রাজুয়েটস, তারা হেলথ প্রোগ্রামে কাজ করতে পারে। ইভেন কি হেলথ রিলেটেড যে প্রোগ্রাম গুলো আছে, সেখানে কিন্তু অনেক ডক্টররাও কাজ করে। আহ কি বলেন, স্লাইড শো এর শর্ট লিস্ট বানানটা ভুল আছে সবার উপর। ও আচ্ছা আচ্ছা, একটা টি মিসিং। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ, এখানে শর্ট লিস্টের টিটা নাই, থ্যাংক ইউ, এটা একটা জাস্ট টাইপো, থ্যাংক ইউ ফর পয়েন্টিং আউট। সো যেটা হচ্ছে, ধরেন আমাদের ব্র্যাকেও যেরকম অনেকে আছে যারা পাবলিক হেলথ সেক্টরের ডিপার্টমেন্ট, যেটা যেটা হচ্ছে পাবলিক হেলথ নিয়ে কাজ করে। ব্র্যাকে তো আসলে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ আছে। So, একটা প্রোগ্রাম আছে পাবলিক হেলথ, যারা হচ্ছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উন্নয়নমূলক কাজ করে। সেখানে কিন্তু এমবিবিএস পাস ডাক্তাররাও আসলে কাজ করছে। সো এমন কিন্তু না যে আপনি একটা সার্টেন ডিগ্রি থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা যখন জব ভ্যাকেন্সি দেখি, তখন আমরা স্পেসিফিক কিছু মানে এনজিওর ভ্যাকেন্সি দেখে আমি মনে করি যে আমার হয়তো এই ডেভেলপমেন্ট স্টাডিজ বা ইকোনমিক্স টাইপের সাবজেক্টে আমি পড়াশোনা করিনি, তাই আমি হয়তো অ্যাপ্লাই করতে পারবো না। আবার অনেক সময় দেখা যায় যে আপনি রেলেভেন্ট কিছু, যেমন ধরেন আমি যখন কমিউনিকেশনস এর জব ভ্যাকেন্সি দেখেছিলাম, তখন কিন্তু ওখানে লেখা ছিল মিডিয়া এন্ড জার্নালিজম। মিডিয়া এন্ড জার্নালিজম সাবজেক্টের কেউ থাকলেই তার অ্যাপ্লাই করা উচিত। কিন্তু আমি যখন জব ভ্যাকেন্সিটা পুরোটা ডিটেলসটা পড়েছি, জব ডিসক্রিপশনটা, যেখানে লেখা ছিল কি কি কাজ করতে হবে, আমি দেখলাম যে আমার যে গ্রাজুয়েশন ডিগ্রি মার্কেটিং এর উপরে এবং আমার যে এক্সপিরিয়েন্স, সেটা হুবহু মিলে যাচ্ছে। সো আমার মিডিয়া এন্ড জার্নালিজমে না থাকলেও একটা ডিগ্রি তার কাছাকাছি আছে। সো আপনাকে এই জন্য আমি সবসময় বলি, যেটা অনেকেই ভুল করে, ম্যাক্সিমাম মানুষ কোনো ভ্যাকেন্সি দেখলে শুধু কোন পোস্টের ভ্যাকেন্সি আছে এটা দেখে অ্যাপ্লাই করে দেয়। আমি এটা একেবারে বেট রাখতে পারি, আমি এতজনের সাথে এটা নিয়ে কথা বলেছি। ম্যাক্সিমাম মানুষ যে জব ডিসক্রিপশনটা, আপনার জব ডিসক্রিপশনটা কি সেটা বুঝেছেন? যেমন এই যে এখানে যে স্লাইডটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার জেন্ডার মেইন স্ট্রিমিং। এটা হচ্ছে কি, এটা হচ্ছে জবের পজিশনটা। নিচে তো বিডি জবস হোক, লিঙ্কডইন হোক, সব জায়গায় কিন্তু জব ডিসক্রিপশনটা থাকে, যে রোলটা কি, সেটা ভালো করে পড়বেন। দেখা যাবে একটা হয়তো হতে পারে যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্স্যাক্টলি মিলেনি, হ্যাঁ, কিন্তু ওয়ার্কের যেই রোলটা, যে কি রেসপন্সিবিলিটিস আছে, সেটা হুবহু আপনি যা করছেন এখন বা যেটা নিয়ে কাজ করছেন সেটা মিলে যাচ্ছে, তখন অ্যাপ্লাই করে দেবেন। যেমন ধরেন আবার কমন কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো সব অর্গানাইজেশনে থাকে, সেটা ব্যাংকে হোক, সেটা একটা লোকাল কোম্পানিতে হোক, রিয়েল এস্টেট হোক, যেখানেই হোক, ওই এনজিওতে হোক আর যাই হোক, সব জায়গায় এই ডিপার্টমেন্টগুলো থাকে। যেমন এইচআর, ফাইন্যান্স, প্রকিউরমেন্ট। সো আপনি যদি এইচআর এ পড়াশোনা করে থাকেন, আপনি যেমন ব্যাংকে ঢুকতে পারবেন, আপনি কিন্তু এনজিও তে ঢুকতে পারবেন। আপনার যদি ফাইন্যান্সের ডিগ্রি থাকে, আপনি এনজিও তে ঢুকতে পারবেন, কারণ সব এনজিওতেই তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকে, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। সো আপনার যদি ফাইন্যান্সে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে বা ফাইন্যান্সে যদি আপনার ডিগ্রি থাকে, আপনি ফাইন্যান্সে অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে প্রকিউরমেন্ট। ইউজুয়ালি যারা সাপ্লাই চেনে কাজ করে, তারা হচ্ছে প্রকিউরমেন্টে কাজ করে। ইউজুয়ালি এনজিও গুলোতে সাপ্লাই চেইন না বলে প্রকিউরমেন্ট বলে, বিকজ সাপ্লাই চেইনটা তো আসলে পুরো অর্গানাইজেশনের পুরো সাইকেলটা নিয়ে কাজ করে, হ্যাঁ। কিন্তু এনজিওতে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টটা সাপ্লাই চেইনেরই একটা অংশ, কিন্তু যাদের সাপ্লাই চেইনের এক্সপিরিয়েন্স আছে তারা প্রকিউরমেন্টে অ্যাপ্লাই করতে পারেন। এখন অনেকে হয়তো জানেই না যে এনজিওতে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটা আসলে প্রকিউরমেন্ট বলা হয়। তো এই টাইপের কিছু, যেমন যে যখন মিল নিয়ে কথা বললাম, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন, যারা হচ্ছে কোয়ালিটি বা হচ্ছে আপনার ধরেন ইন জেনারেল কোনো একটা ইভ্যালুয়েশন রিলেটেড কোনো ডিপার্টমেন্ট, বা হচ্ছে কোনো ধরনের ধরেন যে ডেটা ডেটা নিয়ে কাজ করে, তারাও কিন্তু মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ডিপার্টমেন্টে কাজ করতে পারবে। হ্যাঁ, বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছে যারা, তারাও কাজ করতে পারবে।
হ্যাঁ, সো এই কারণে আপনারা হচ্ছে আপনাদের সাবজেক্টের সাথে অ্যালাইন করবেন যে এই রোলটার সাথে আসলে আমার সাবজেক্ট এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাচ্ছে নাকি। সো সব সময় জাস্ট পোস্টটা দেখে অ্যাপ্লাই করবেন না, নিচে যে জব ডিসক্রিপশনটা আছে সেটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। যেমন এনজিও গুলোতে কিন্তু অনেক ইঞ্জিনিয়াররাও কাজ করে। ইঞ্জিনিয়াররা দেখা যায় অনেক সময় রোড সেফটি প্রোগ্রামে কাজ করে, অনেকে হয়তো এই যে সাপ্লাই চেইন প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ করে। সাপ্লাই চেইন বা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট ইউজুয়ালি কাজ করে হচ্ছে আউটসাইড ভেন্ডারের সাথে। ধরেন আমি যে একটা এনজিওতে কাজ করছি, আমি যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেই প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনের জন্য আমি হয়তো অনেক রকমের ভেন্ডার, আউটসাইড ভেন্ডার যারা হচ্ছে আমার অর্গানাইজেশনে না, অর্গানাইজেশনের বাইরে, সেই সকল ভেন্ডারদেরকে ডিল করে সাপ্লাই চেইন বা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট। এবং পুরো অর্গানাইজেশনের যারা স্টাফ আছে তাদের কি কি লাগবে না লাগবে, হ্যাঁ, স্টেশনারি থেকে শুরু করে কোন ধরনের আউটসাইড ভেন্ডারকে হায়ার করা, এই পুরো জিনিসটা ডিল করে প্রকিউরমেন্ট বা সাপ্লাই চেইন। সো যাদের হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে, বা যারা ইঞ্জিনিয়ার, বা যারা হচ্ছে ম্যাথসে ভালো, বা ডেটা রিলেটেড কাজে ভালো, হ্যাঁ, তারা কিন্তু প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন, ফাইন্যান্স এগুলোতে সব জায়গায় কাজ করতে পারেন। ইভেন কি মিলেও কাজ করতে পারেন। আপনি ধরেন ম্যাথমেটিক্স এ পড়াশোনা করেছেন, আপনি অ্যানালিটিক্যাল এবং আপনার নাম্বারস নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, আপনার দক্ষতা আছে, অ্যানালিটিক্যাল স্কিলস আছে, আপনি খুব ভালো অঙ্ক করতে পারেন, এক্সেল শিটে কাজ করতে পারেন, তাহলেও কিন্তু আপনি এই মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারেন, প্রকিউরমেন্টে করতে পারেন, ফাইন্যান্সে করতে পারেন। সো এই কারণে আপনার আসলে বুঝতে হবে যে জব ডিসক্রিপশনটাতে কি বলা হচ্ছে। এই জন্য আমি সবসময় বলি যে জব ডিসক্রিপশনটা ভালো করে পড়বেন, শুধু পোস্টটা দেখবেন না। সো এখন অনেকেই যে প্রশ্নটা অনেক সময় করে যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে মিলিয়ে আমি আসলে কোথায় অ্যাপ্লাই করব। যেমন ধরেন আপনি এখন একটা ফ্রেশার, আপনি তো অবশ্যই একটা ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন না, তাহলে তো আপনাকে এমনিই কল করবে না। আবার আপনি হচ্ছে একজন গ্রাজুয়েট, হ্যাঁ, আপনার হচ্ছে এনজিওতে কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আপনি যে পোস্টটার জন্য যে রোলটা খুঁজছে সে রোলের এক্সপিরিয়েন্স আপনার অন্য সেক্টরে আছে, তাইলে কিন্তু আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ধরেন কথার কথা, এখন ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ব্র্যাকের ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য একজন লোক খুঁজছে। এখন আপনি অ্যাপ্লাই করার সময় চিন্তা করলেন আমি তো আগে কখনো এনজিওতে কাজ করিনি, তাহলে কি আমার এখানে অ্যাপ্লাই করা উচিত হবে? কিন্তু আপনি ফাইন্যান্স রিলেটেড অনেক কাজ, অ্যাকাউন্টস বা ফাইন্যান্স রিলেটেড অনেক কাজ অন্য অন্য সেক্টরে করেছেন। আপনি ব্যাংকে ফাইন্যান্সে কাজ করেছেন, আপনি হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে করেছেন, একটা অয়েল কোম্পানিতে করেছেন, তাহলে অবশ্যই আপনি ওই এক্সপিরিয়েন্সটা দেখিয়ে আপনি এনজিওতে অ্যাপ্লাই করতে পারেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার এক্সপিরিয়েন্স আছে ওই কাজটা রিলেটেড, তাইলে আমি অ্যাপ্লাই করব, যদিও আমি এনজিওতে আগে কাজ করিনি। কিন্তু আমি ফ্রেশার, আমি মাত্র গ্রাজুয়েট করেছি এবং আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই, তাইলে কিন্তু আসলে আপনি মিড লেভেল বা সিনিয়র লেভেলে অ্যাপ্লাই করলে কল পাবেন না। তখন আপনাকে এন্ট্রি লেভেল দেখতে হবে, যেরকম আপনাদেরকে আমি লিঙ্কডইনে দেখালাম যে লিঙ্কডইন আপনি সর্ট আউট করতে পারবেন কোনটা এন্ট্রি লেভেল, কোনটা মিড লেভেল, কোনটা ইন্টার্নশিপ। আবার অনেক সময় দেখা যায় যে আমি যখন ফ্রেশ গ্রাজুয়েশন করেছি, একদম মাত্র পাশ করেছি, তখন হয়তো অনেক সময় দেখা যায় যে আপনি অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো এন্ট্রি লেভেল জব মানে অফিসার লেভেল জবে কল পাচ্ছেন না। তখন আপনি কিন্তু একটা টপ এনজিওতে ইন্টার্নশিপ করতে পারেন, কারণ ইন্টার্নশিপ করলে কিন্তু অনেক সময় ইন্টার্নশিপের পর কিন্তু ওরা পার্মানেন্ট পজিশন অফার করে, বা একটা এনজিওতে ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স থাকলে আরেকটা ভালো এনজিওতে কিন্তু আপনাকে সুযোগ দিবে, কারণ আপনাকে সে অ্যাটলিস্ট জানে যে আপনি এনজিওতে কাজ তো করেছেন, সেটা ইন্টার্ন হিসেবে হোক বা অফিসার হিসেবে হোক। সো যারা নতুন গ্রাজুয়েশন করেছেন তারা কিন্তু চাইলে ফার্স্টে ইন্টার্নশিপটা করতে পারেন, ঠিক আছে, তারপরে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যারা হচ্ছে অলরেডি কাজ করছেন তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা আপনাদের আগে দেখবেন যে এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে মিলছে নাকি, যদি না মিলে এক্সপিরিয়েন্সের সাথে মিলছে নাকি। বাট যদি ফ্রেশার হন, মানে মাত্র আপনি গ্রাজুয়েশন করেছেন, তখন আপনি খুব সিনিয়র বা মিড লেভেলে না হয়ে এন্ট্রি লেভেলে অ্যাপ্লাই করবেন। আবার ধরেন যে আপনি শুরু থেকে স্টার্ট করতে চাচ্ছেন, হ্যাঁ আপনার এক্সপিরিয়েন্স আছে কিন্তু আপনি এনজিওতে একেবারেই নতুন, তখন হয়তো আপনি এন্ট্রি লেভেল দিয়ে স্টার্ট করতে পারেন। এন্ট্রি লেভেলে অ্যাপ্লাই করে দেখেন, হয়তো আপনাকে এন্ট্রি লেভেলে ওই এক্সপিরিয়েন্সের জন্য ডাকছে, এরপরে কিছু বছর কাজ করার পর তো আপনি অবশ্যই মিড লেভেল বা সিনিয়র লেভেলে ঢুকতেই পারবেন। সো আমি বলবো যে
মানে আমি যদি একটা জায়গায় ক্যারিয়ার করতে চাই, অনেক সময় আমি ওই পজিশনটাকে না দেখে আমি চেষ্টা করবো যে ঢুকে যাওয়ার, যাতে আমি শিখতে পারি এবং শেখার মাধ্যমে আমি গ্রো করতে পারি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো স্যালারি রেঞ্জটা আসলে কিভাবে আমি অ্যাজিউম করব, যেটা নিয়ে আসলে ওরিয়েন্টেশন সেশনে অনেকে প্রশ্ন করেছেন। সো একটা জিনিস হচ্ছে, বেসিক আইডিয়া যেটা হচ্ছে ইউএন জব গুলোতে ইটস ভেরি হাইলি পেড। সো দেখা যায় আমি ইউএন জবের সাথে কিন্তু অন্যান্য এনজিওর পে স্কেল কম্পেয়ার করলে হবে না। আবার অন্যান্য এনজিওতে দেখা যায় যারা ফিল্ডে কাজ করেন তাদের হয়তো স্যালারিটা একরকম হয়, আবার হচ্ছে হেড অফিসের স্যালারিটা তুলনামূলক একটু বেশি হয়। সো এই কারণে স্যালারিটা একটু ডিফার করে, বাট স্টিল স্যালারি কিন্তু কম্পিটিটিভ, মানে বেশ ভালো স্যালারি অফার করে। আবার লোকাল এনজিও গুলোতে আপনার হচ্ছে দেখা যায় যে এখন লোকাল এনজিও গুলো বেশ ভালো করছে। সো লোকাল এনজিও গুলোতেও স্টার্টিং এও এখন ভালো স্যালারি অফার করে। সো যেটা হচ্ছে টপ এনজিও গুলো, যেগুলো হচ্ছে ইউএন এর, হ্যাঁ, আইওএম বা ইউনিসেফ, ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, এইগুলোতে ইউজুয়ালি এখন দেখা যায় স্টার্টিং এ 70-80+ অফার করে। ঠিক আছে, হেড অফিস গুলোতে। ফিল্ডে হয়তো আরেকটু কম, বাট আবার অনেক সময় আবার যেসব ফিল্ডের অফিসে যেগুলোতে আসলে অনেক বড় কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে, সেখানে আবার দেখা যায় অনেক স্যালারি। যেমন ধরেন কক্সবাজারে কিন্তু দেখা যায় যে অনেক স্যালারি হয়, হেড অফিস থেকেও বেশি হয়, কারণ কক্সবাজার হয়তো একটা বড় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে। সো আপনি আসলে ওভাবেই বুঝতে পারবেন যে স্যালারি রেঞ্জটা কিরকম। আপনি যখন দেখবেন এটা হেড অফিস, আপনি অ্যাজিউম করতে পারেন যেটার স্যালারি একটু বেশি। আপনি যখন ফিল্ড অফিস দেখবেন তখন হয়তো আপনি অ্যাজিউম করতে পারেন একটু কম। আবার অনেক সময় দেখা যায় যে কোনো প্রজেক্ট যেটা হয়তো ডিউরেশন মানে কন্ট্রাকচুয়াল, সেটাতে হয়তো স্যালারি একটু বেশি হতে পারে, কারণ এটা কন্ট্রাকচুয়াল এবং এই জবটার কিন্তু আসলে একটা লিমিটেড টাইমের জন্য, যে আমি 6 মাস কাজ করব তারপরে এই প্রজেক্টটা শেষ। তো এই কারণে অনেক সময় প্রজেক্টে ভালো পোস্টে অ্যাপ্লাই করলে স্যালারিটা বেশি হয়, কিন্তু ডিউরেশনটা কম হয়। ঠিক আছে। সো আপনি যদি এমন হয় যে ক্যারিয়ারটা মাত্র এনজিওতে শুরু করতে যাচ্ছেন, অনেক সময় আমি বলি যে শুরুর দিকে আসলে কন্ট্রাকচুয়াল বা প্রজেক্ট স্টাফ হিসেবে ঢুকাও খারাপ না। বিকজ আমি একটা ঢুকে তো আগে শুরু করি, এরপরে ওই এক্সপিরিয়েন্সটা দেখে আমি হয়তো হেড অফিসে একটা পার্মানেন্ট পজিশনে ঢুকতে পারি। সো ব্র্যাক বা সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল, এগুলোর মতো এনজিও তো স্টার্টিং এ এখন 60,000+ তো দেয়। যেমন আমাদের ব্র্যাকে কিন্তু যারা একদম এন্ট্রি লেভেল, যেমন আমার ডিপার্টমেন্টে যারা হচ্ছে একদম এন্ট্রি লেভেল, মাত্র গ্রাজুয়েশন করে জয়েন করেছে, হ্যাঁ, অফিসার পদে, তারাও কিন্তু এখন 50+ পাচ্ছে, মানে 50,000-এর উপরেই তারা পাচ্ছে। হ্যাঁ। সো স্টার্টিং এ একটা গ্রাজুয়েট যে হয়তো 22-23 বছর বয়স, তার জন্য কিন্তু 50+ স্যালারি একেবারে ফার্স্ট জবে কিন্তু খারাপ না। আমার টিমে এরকম অনেকেই আছে যারা মাত্র জয়েন করেছে, তারা অলরেডি 55,000 টাকার মতো পাচ্ছে। আবার যারা হয়তো ইউএন এ জয়েন করেছে, যারা আরো অনেক ব্রাইট, তারা হয়তো হেড অফিসে জয়েন করেছে ইউএন এর কোনো উইং এ, ইউনিসেফ বা ইউএনএইচসিআর এ, তারা হয়তো স্টার্টিং এ 70 পাচ্ছে, স্টার্টিং এ 80 পাচ্ছে। এখন আসলে এটা ডিপেন্ড করবে যে আপনি কিরকম অর্গানাইজেশনে কাজ করেছেন, বাট অনেক সময় স্যালারিটা আসলে মুখ্য না। আমি যদি শুরুতেই ক্যারিয়ার স্টার্ট করতে চাই, অবশ্যই আমি চেষ্টা করব যে সেটা প্রজেক্টে হলেও আমি ঢুকে যাই, যাতে আমি নতুন করে কিছু শিখতে পারি এবং ওই শেখাটা কাজে লাগিয়ে আমি আরো বড় পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, ইন্টারন্যাশনাল এনজিওতে জব পেতে গেলে কি কি যোগ্যতা থাকা উচিত, সেগুলো নিয়েই তো আসলে এই পুরো কোর্সে কথা বলবো। যোগ্যতা বলতে অবশ্যই আপনার, মানে আমি মনে করি যে এনজিওতে হলে তো ব্যাচেলার্স এর পাশাপাশি মাস্টার্স থাকাটা আসলে ভালো। বিকজ এখনকার দিনে এত বেশি গ্রাজুয়েট, আপনি নিজেকে একটু স্ট্যান্ড আউট করানোর জন্য মাস্টার্স ডিগ্রিটা থাকা ভালো। তার মানে এটা না যে মাস্টার্স না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, যেটা বললাম যে অবশ্যই করবেন। বা যেহেতু বলছেন যে কিভাবে স্ট্যান্ড আউট করবেন, মাস্টার্স ডিগ্রি থাকাটা অবশ্যই ভালো। এছাড়া বিভিন্ন ধরনের এখন যেই কোর্স থাকে বা সার্টিফিকেশন থাকে, বিভিন্ন ধরনের সফটওয়্যার শেখা, এগুলো আসলে যত বেশি নিজেকে আপগ্রেড করবেন, লার্নিংটা যত বেশি আপনি সফটওয়্যার পারেন দেখাতে পারবেন, সেটা আসলে তত বেশি আপনার সিভি কে অন্যদের থেকে আলাদা করবে। তারপরে হচ্ছে ধরেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তো অনেক ভালো। যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে এবং আপনি যদি নতুন একজন গ্রাজুয়েট হন, তাহলে ইউনিভার্সিটি লেভেলের চেষ্টা করা উচিত যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করা, বিভিন্ন ধরনের ভলেন্টিয়ারিং করা, বিভিন্ন ধরনের কম্পিটিশন অ্যাটেন্ড করা, বিভিন্ন ধরনের কনফারেন্স অ্যাটেন্ড করা। এখন স্টুডেন্টদের জন্য অনেক সুযোগ আছে। যারা হচ্ছে গ্রাজুয়েশন করে ফেলেছেন,
তাদের উচিত গ্রাজুয়েশনের পর মাস্টার্স যদি করে থাকেন সেই ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আপনার পার্টিসিপেট করা এবং নিজেকে আপগ্রেড করার জন্য বিভিন্ন ধরনের পেইড কোর্স করা, সফটওয়্যার শেখার আসলে কোনো শেষ নেই। নিজেকে যত বেশি অন্যদের থেকে আলাদা করতে পারবেন ততই আসলে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। আবার হচ্ছে অনেকে দেখা যায় অনেক ব্রিলিয়েন্ট কিন্তু ইংলিশ স্কিলসটা ভালো না। আমি বলবো যে আপনার ইংলিশটা ইমপ্রুভ করতে হবে। সো ইংলিশ জানাটা আসলে এনজিওতে কাজ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা হচ্ছে ফিল্ড অফিসে কাজ করছেন তাদের হয়তো ওভাবে এখনো ইংলিশটা এত দরকার পড়ে না, কিন্তু হেড অফিসে কাজ করে আসলে ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাকে অনেক ডোনারের সাথে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে হবে, অনেক ইন্টারন্যাশনাল এনজিওর মিটিং এ যেতে হবে, অনেক পার্টনার্সদের সাথে কাজ করতে হবে এবং দেখা যাবে আপনার অনেক কলিগরাই বিদেশি থাকবে, ফিল্ডেও থাকে হেড অফিসেও থাকে। তাদের সাথে কাজ করার জন্য আপনার ইংলিশটাকেও আপনার ইমপ্রুভ করতে হবে। এই জন্য বেশি বেশি করে ইংলিশ বই পড়বেন, বেশি বেশি করে ইংলিশ মুভি দেখবেন, সাবটাইটেল ছাড়া মুভি দেখবেন, তাহলে দেখবেন যে ইংলিশটা আরো বেশি আপনার ইমপ্রুভ হবে। আমরা দেখা যায় যে সাবটাইটেল দিয়ে ইংলিশ মুভি দেখি, যার কারণে আমি আসলে ওই ইংলিশটা আমার আর দেখা হয় না, আমি নিচে পড়তে থাকি। তারপরে ইংলিশ বই পড়বেন বেশি করে, ভালো ভালো বই পড়বেন। তারপর হচ্ছে যদি পারেন তাহলে চেষ্টা করবেন যে নিজে নিজে আয়নার সামনে ইংলিশটা প্র্যাকটিস করা। সো ইংলিশটা আসলে ইমপ্রুভ করাটা খুবই দরকার একটা ভালো ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করার জন্য। সো এখানে আমি যদি একটা বেসিক যদি বলি তাহলে কিভাবে আপনি হচ্ছে আপনার এই স্মুথ অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনি এনশিওর করতে পারবেন। ফার্স্ট হচ্ছে আপনি আপনার কোয়ালিফিকেশনটা অনুযায়ী শর্টলিস্ট করবেন জব, যেটা হচ্ছে আপনার এডুকেশন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিল সেট যেটা বললাম। যেমন এখনকার দিনে আসলে কিছু কিছু জিনিস না জানলেই না, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বানানো। অবশ্যই আপনাকে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বানানো জানতে হবে, পাওয়ার পয়েন্ট ভালো মতো ইউজ করা জানতে হবে। আপনাকে এক্সেল, অবশ্যই এক্সেলে কাজ করা জানতে হবে, এক্সেলটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, আমরা অনেকে মনে করি মাইক্রোসফট ওয়ার্ড খুবই সহজ একটা জিনিস, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু অনেক কিছু করা যায়। আপনি যখন একটা এনজিওতে কাজ করবেন, আপনি যে ফিল্ডে কাজ করেন, আপনি এইচআর এ কাজ করেন, আপনি হেলথে কাজ করেন, এডুকেশনে কাজ করেন, আপনি ফাইন্যান্সে কাজ করেন, যেখানে কাজ করেন না কেন আপনাকে কিন্তু রিপোর্টিং করতে হয়, রিপোর্ট বানাতে হয়। সো রিপোর্ট বানানোর জন্য এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ডটাতে দক্ষতা থাকা খুবই জরুরি। সো এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে ইমপ্রুভ করতে হবে। তারপরে হচ্ছে এই যে রেলেভেন্ট চ্যানেলগুলোর কথা বললাম, লিঙ্কডইন, অবশ্যই লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে যেটা আমি বলতে চাই, লিঙ্কডইনে কিন্তু লিঙ্কডইন ইজ অ্যান অটোমেটেড প্ল্যাটফর্ম। সো আপনি যদি রেগুলার লিঙ্কডইনে আপনি অ্যাক্টিভ থাকেন এবং লিঙ্কডইনের থ্রুতে জব অ্যাপ্লাই করেন, লিঙ্কডইন কি করে জানেন? লিঙ্কডইন আপনার এই যে মানে এক্সপিরিয়েন্সটা, যে ধরেন আমি লিঙ্কডইনে গত 6 মাস আমি শুধুই ফাইন্যান্স রিলেটেড এনজিও জব খুঁজছি, লিঙ্কডইন আপনার প্রোফাইলটাকে এমন ভাবে সাজাবে, আপনি তখন লিঙ্কডইনে ঢুকলে শুধুই ফাইন্যান্স রিলেটেড জব দেখবেন এবং লিঙ্কডইন আপনাকে নিজে থেকে সাজেস্ট করে কোনো কোনো জবের নিচে লিখে দিবে দিস জব ম্যাচেস ইওর প্রোফাইল। মানে লিঙ্কডইনই আপনাকে বলবে, আপনাকে যে আমি বলছি যে আপনি জব ডিসক্রিপশনটা ভালো করে পড়তে হবে যাতে আপনি বুঝতে পারেন যেটা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে নাকি, এই কাজটা লিঙ্কডইনও আপনার জন্য করে দিবে। কিছুদিন পর আপনি যদি ঘন ঘন ইউজ করতে থাকেন, আমি দেখেছি যে লিঙ্কডইন আমাকে বলে দেয় ওই জবটার পাশে ছোট করে দিস জব ম্যাচেস ইওর প্রোফাইল, এটা লেখা থাকে। সো লিঙ্কডইনে কিন্তু আপনাকে বলে দেবে। অনেক সময় আপনি হয়তো জব ডিসক্রিপশন পড়েও বুঝতে পারছেন না যেটা কি আসলে আমার জন্য রেলেভেন্ট, লিঙ্কডইনে কিন্তু আপনাকে বলে দিবে যে দিস জব ম্যাচেস ইওর প্রোফাইল। এই জন্য লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা, আপনি যে ঘন ঘন লিঙ্কডইন ইউজ করছেন, লিঙ্কডইনে আসলে দেখবে যে আপনি আসলে কোনটার জন্য ফিট। আবার অনেক সময় লিঙ্কডইনে ওই একই এনজিও জবস দেখতে বা এক ধরনের লিঙ্কডইনের অ্যাক্টিভিটি দেখে লিঙ্কডইনও আপনার প্রোফাইলটাকে ওই সব এইচআর ম্যানেজার বা ওইসব রিক্রুটারদের সামনে আপনার প্রোফাইলটাকে ভিউ করাবে। সো ধরেন আমি একজন এইচআর ম্যানেজার, আমি এখন আমার এনজিওর জন্য একজনকে খুঁজছি, ওদিকে আপনি সবসময় এনজিও জব খুঁজেন লিঙ্কডইনে, আপনার প্রোফাইলটা কিন্তু লিঙ্কডইন আমাকে দেখাবে। আমি যখন মানে আমার নিউজ ফিড, আমরা যখন ফেসবুক ইউজ করি, ফেসবুকে আমি একটা নিউজ ফিড দেখি, লিঙ্কডইনেও তো একটা নিউজ ফিড বা হোম পেজ আছে, দেখা যাবে ওই হোম পেজে
আপনার প্রোফাইলটা বেশি বেশি আসছে আমার কাছে। এই জন্য লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকতে হবে, লিঙ্কডইনে আপনাকেও পোস্ট করতে হবে, আপনাকেও রেগুলারলি বিভিন্ন বিষয়ে পোস্ট করতে হবে, আপনার ক্যারিয়ার নিয়ে, আপনার লার্নিং নিয়ে, নট ফেসবুকের মতো আমি আমার সেলফি পোস্ট করলাম, আমি আমার আজকে কোথায় বেড়াতে গেলাম, কোথায় খেতে গেলাম এটা পোস্ট করলাম। নো, লিঙ্কডইন ইজ আ প্রফেশনাল সাইট। সো লিঙ্কডইনে ফেসবুকের মতো পার্সোনাল জিনিস পোস্ট করবেন না, শুধু প্রফেশনাল জিনিস পোস্ট করবেন। তাহলে দেখা যাবে কোনো এইচআর রিক্রুটার যদি আপনার প্রোফাইল দেখে, সে বুঝবে যে আপনি একজন প্রফেশনাল এবং লিঙ্কডইনে আপনি একজন অ্যাক্টিভ মেম্বার। সো তখন কিন্তু আপনার ব্যাপারে তার একটা ভালো ইমপ্রেশন হবে। এবং অনেক সময় দেখা যায় আপনাকে নিজের থেকে এইচআর রিক্রুটার নক করবে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি নিজে নিজে শুধু যে অ্যাপ্লাই করি তা না, অনেক সময় দেখা যায় আমার লিঙ্কডইনে আমি এত অ্যাক্টিভ এবং রেগুলারলি আমার প্রফেশনাল লাইফ নিয়ে আমি এত পোস্ট করি, অনেক সময় এইচআর এর মানুষজন নিজে থেকে আমার প্রোফাইল দেখে ফেলে ও তাদের হোম পেজে, এবং তারাই আমাকে নক করে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর থার্ড হচ্ছে, ডিজাইন a স্মার্ট সিভি, কভার লেটার অ্যান্ড ফিল আউট দ্য নেসেসারি অ্যাপ্লিকেশন। সো আপনি যখন ঠিক করে ফেলেছেন আপনি অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনার একটা স্মার্ট সিভি, একটা স্মার্ট কভার লেটার লাগবে, যেটা নিয়ে আমরা পরবর্তী মডিউলগুলোতে বিস্তারিত আলোচনা করব। এবং নেসেসারি অ্যাপ্লিকেশন প্রসেস, যেটা যে অনেক জায়গায় বলেছিলাম যে অনলাইন অ্যাপ্লিকেশন হয়, সেটা নিয়েও আসলে আপনাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে আরো কথা বলবো। সো কিভাবে আসলে আপনি অ্যানালাইজ করবেন আপনার জব বেসড অন দ্য জেডি? সো জেডির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জব ডিসক্রিপশনটা পড়া, যেটা বারবার বললাম যে রোলস এন্ড রেসপন্সিবিলিটিস গুলো খুব ভালো করে পড়তে হবে। এবং এক্সপেক্টেড আউটকাম বলে একটা সেকশন থাকে, যেখানে তো অনেক সময় বলে যে ওরা আসলে কি কি চাচ্ছে, সেই জায়গাগুলো ভালো করে পড়তে হবে, যাতে আপনি বুঝতে পারেন যে ওটা কি আপনার সাথে ম্যাচ করছে নাকি। এবং আপনি দেখবেন যে ওরা কি স্কিল সেট চাচ্ছে, সেখান থেকে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা স্ক্রিনশট। ধরেন যে এইখানে একটা প্রোগ্রাম ম্যানেজার খুঁজছে জেন্ডার প্রোগ্রামের জন্য, কথার কথা। সো এখানে দেখেন ফার্স্টে দেওয়া আছে জব ডিসক্রিপশন, মানে একেবারে কি কি আপনার করতে হবে সেগুলো লেখা। পরবর্তীতে লেখা আছে অ্যাডিশনাল জব রিকোয়ারমেন্ট, এগুলো হচ্ছে স্কিল সেটস কি কি চাচ্ছে। সো এগুলো যদি আমি ভালো করে পড়ি, তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারবো যে ওদের একজন জেন্ডারে কাজ করার এক্সপিরিয়েন্স আছে এমন একজনকে লাগবে, টেকনিক্যাল নলেজ আছে এমন কাউকে লাগবে, রিপোর্ট লিখতে পারে ভালো এমন কাউকে লাগবে, কমিউনিকেশন স্কিলস আছে এমন কাউকে লাগবে, ট্রেনিং এক্সপিরিয়েন্স আছে এমন কাউকে লাগবে। সো এই জিনিসগুলো, এবং দেখেন লিঙ্কডইনে কিন্তু লিখে দেয় মিড সিনিয়র লেভেল, এটা কিন্তু আমি লিঙ্কডইনের একটা স্ক্রিনশট দিয়েছি। সো লিঙ্কডইনে কিন্তু আপনি এটাও দেখতে পাবেন যে কয়জন অ্যাপ্লাই করেছে। দেখেন এখানে লেখা 70 অ্যাপ্লিকেন্টস। সো 3 দিনে অলরেডি 70 অ্যাপ্লিকেন্টস হয়ে গিয়েছে। এটা যদি বিডি জবস হতো, এখানে অলরেডি 500-600 জনের অ্যাপ্লিকেশন হয়ে যেত। তো 70 জনের সাথে লড়াই করা তো অবভিয়াসলি 500 জনের সাথে লড়াই করা থেকে বেটার। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো জব ডিসক্রিপশন, অ্যাডিশনাল জব রিকোয়ারমেন্টস বা স্কিল সেট যেগুলো চাই, সেগুলো দেখা খুব ইম্পর্টেন্ট, কারণ সেগুলো দেখে আপনি এই জিনিসগুলো ডিরাইভ করতে পারবেন। সো অবশ্যই এই জিনিসগুলো দেখবেন। পরবর্তীতে আরো যখন কথা বলবো লিঙ্কডইন নিয়ে, তখন আপনাদেরকে আরো এটা নিয়ে বিস্তারিত বলবো। আচ্ছা, সাদিকুর রহমান জিজ্ঞেস করেছেন ইংরেজিতে নিজেকে দক্ষ করার জন্য স্পোকেনের কোনো ক্লাস আছে নাকি? হ্যাঁ, নিউর একাডেমিতে আমাদের ইংলিশের উপরে একটা ক্লাস আছে। এটা আপনি হচ্ছে আমাদের কোঅর্ডিনেটরদের সাথে যোগাযোগ করতে পারেন, ওনারা আপনাকে গাইড করতে পারবে। সো বেসিক্যালি আজকের মডিউলটা হচ্ছে এই বিষয়টা নিয়ে যেটা ছিল, এটা হচ্ছে একটা প্রিলিমিনারি, যে আপনাদের আসলে আইডিয়া থাকা যে আপনারা আসলে কোথা থেকে আপনারা জব সার্চ করবেন এবং কিভাবে করবেন সেই বিষয়গুলো। আমরা পরবর্তী মডিউলগুলোতে আরো ডিটেলে কথা বলবো, যে বিষয়গুলো নিয়ে সেগুলো হচ্ছে যে সিভি, কভার লেটার, ইমেল এটিকেট, এবং তারপরে আরো ইন্টারভিউ, রিটেন এক্সাম নিয়ে কথা বলবো। সো আজকে মোটামুটি এতটুকু, এবং 11:15 বেজে গেছে, আমার মনে হয় সবারই এখন খাওয়ার টাইম হয়ে গিয়েছে, বেশ রাতও হয়ে গিয়েছে। আর নেক্সট ক্লাস থেকে আমরা অবশ্যই 9টা থেকে 10টা বা ম্যাক্স 10:15টার মধ্যে চেষ্টা করবো শেষ করার, যাতে বেশি রাত না হয়ে যায়। আজকে যেহেতু একটু লেট করে স্টার্ট করেছি, তার কারণে আসলে একটু দেরি হয়ে গেল। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এত লেট পর্যন্ত আসলে আমার সাথে ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কি আজকে ক্লাসটা শেষ করতে পারি? আচ্ছা,
আপনাদের সবারই মনে হয় আর কোনো আপাতত কোয়ারিজ নাই। আমাদের যে গ্রুপটা আছে স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ, ওখানে প্লিজ আপনারা একটু আপনাদের যদি কোনো কোয়ারিজ টোয়ারিজ থাকে আপনারা অবশ্যই লিখবেন। আচ্ছা আলাউদ্দিন রিফাত, আপনার একটা কোয়েশ্চেন আছে, আপনি তাহলে বলেন আপনার কোয়েশ্চেনটা কি, আমি আপনাকে আনমিউট করে দিই। থ্যাংক ইউ আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আপু আমার একটাই প্রশ্ন মূলত, এটা হচ্ছে আপনি লিঙ্কডইন একটু অ্যাক্টিভ থাকতে বলছেন, তো আমার অ্যাকাউন্ট আছে, আমি এমনিতে মোটামুটি অ্যাক্টিভই থাকি, কিন্তু হচ্ছে লিঙ্কডইনে পার্সোনাল ব্র্যান্ডিংটা কেমনে করবো এই টুলসটা বুঝতে পারতেছি না আর কি। কারণ হচ্ছে আমার ডাইভার্সিফাইড ইন্টারেস্ট আছে, যদিও আমি মার্কেটিং এর স্টুডেন্ট, বাট আমার হচ্ছে আপনার ইন্টারেস্ট অনেক বেশি মার্কেটিং এর বাইরে। হচ্ছে আপনার যদি বলি তাহলে হচ্ছে আপনার এন্টারপ্রেনারশিপ নিয়ে হচ্ছে আমার আলাদা ইন্টারেস্ট আছে, তারপর সোসিওলজি, এছাড়া ইসলামিক স্টাডিজ, মানে বিভিন্ন বিষয় হচ্ছে আমার বৈচিত্র্য আর কি। আপনার লার্নিং এর ক্ষেত্রে একটু বৈচিত্র্য আছে, তো আসলে কোন ওয়েতে করবো এটা একটু বুঝতে পারতেছি না, যদি এই বিষয়ে একটু কিছু বলতেন, মানে কয়েকটা হ্যাঁ, যদি কি বলেন তাহলে অনেক আচ্ছা হেল্পফুল আচ্ছা, হবে। লিঙ্কডইনে আসলে পার্সোনাল ব্র্যান্ডিংটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ যেটা বললাম যে লিঙ্কডইনে যদি আপনি মানে আমি পার্সোনাল কোন ব্র্যান্ডিং টপিকটা করেন। লিখবো এটা জানতে চাচ্ছিলাম, আলটিমেটলি কোন বিষয় নিয়ে আমার লেখা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো লিঙ্কডইনে পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনি এভাবেই করবেন যেটা আপনার ইন্টারেস্টের জায়গা এবং যেটা আসলে আপনার মানে নিজেকে আপনি ভালো রিফ্লেক্ট করতে পারবেন। ধরেন যে আপনি মার্কেটিং এর স্টুডেন্ট কিন্তু আপনার আগ্রহ ডেভেলপমেন্ট সেক্টরে, তাহলে আপনি ডেভেলপমেন্ট সেক্টর রিলেটেড যে বিভিন্ন পোস্ট আছে সেগুলো শেয়ার দিতে পারেন, কিন্তু শেয়ার দেওয়ার সময় অবশ্যই ক্যাপশনে নিজের কিছু মতামত লিখলেন। শুধু ফেসবুকের মতো শেয়ার করলে আসলে রিচ আসে না, রিচ আসার জন্য ক্যাপশনে কিছু একটা লিখতে হয় নিজের মতামত সহ, কারণ at the end of the day এটা তো একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, সবাই আপনার অপিনিয়ন জানতে চায়। তারপরে ধরুন আপনার নিজের, এই যে আপনি ধরুন এখন ব্র্যাকে জয়েন করছেন, ব্র্যাকে আপনি প্রথম দিন যেদিন জয়েন করলেন সে প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটা ছবি দিলেন, ছবি দিয়ে আপনার ফিল্ডের একটা ছবি দিলেন বা আপনার অফিসের একটা ছবি দিয়ে আপনি ক্যাপশনে কিছু লিখলেন। হ্যাঁ, বা আপনি এই যে ব্র্যাকে জয়েন করছেন, আপনি এখন ফিল্ডে যাবেন, আপনি বিভিন্ন কাজ করবেন, একটা হয়তো আপনি সার্টিফিকেশন নিলেন ব্র্যাক থেকে, কোনোদিন কোনো ওয়ার্কশপে গেলেন, সেটা নিয়ে লিখলেন। তো এই জিনিসগুলো করলে আপনি কি কাজ করছেন, যারা আপনার প্রোফাইল দেখছে তারাও জানলো, আবার আপনার কোন জায়গায় ইন্টারেস্ট সেটাও জানলো। সো নিজের ক্যারিয়ারকেও রিফ্লেক্ট করা, আবার নিজের ইন্টারেস্টের জায়গাকেও রিফ্লেক্ট করা। এছাড়া আপনারা হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে লিঙ্কডইনে সবসময় হচ্ছে একটা রাইটিং অপশন থাকে, যারা হচ্ছে লেখালেখি পছন্দ করে তারা হচ্ছে নিজের ব্লগ ক্রিয়েট করে লেখাও লিখতে পারে। জি লিঙ্কডইনে আপু। দেখবেন যে ক্রিয়েট ব্লগ বলে একটা অপশন আছে, যেখানে আপনি হয়তো 250 ওয়ার্ডস, 200 ওয়ার্ডস, 100 ওয়ার্ডস এর মধ্যে একটা ছোট্ট আর্টিকেল লিখলেন, যে লেখাটা হয়তো আমি একটা নিউজ পেপারে ছাপাতাম সেটা হয়তো আমি ব্লগ আকারে লিঙ্কডইনে ছাপালাম। ধরেন আপনার ইন্টারেস্টের জায়গা হচ্ছে হেলথ, পাবলিক হেলথ, তো আপনি বাংলাদেশের শিশু স্বাস্থ্য নিয়ে বা নারীদের স্বাস্থ্য নিয়ে কিছু একটা লিখলেন, কথার কথা মানে এনিথিং। জি আপু, হ্যাঁ। এই জিনিসটাও আপনি লিখলে আপনি দেখবেন যে অনেক রিচ বাড়ে। আর লিঙ্কডইনে আসলে কিভাবে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন সেই ক্ষেত্রে যদি বলি, যেসব পোস্ট গুলা দেখবেন আপনার ইন্টারেস্টের যায় এবং যেগুলোতে আসলে অনেক এঙ্গেজমেন্ট হচ্ছে, অনেক মানুষ লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, সেখানে আপনার মতামতটা জানিয়ে একটা কমেন্ট দিতে পারেন, এবং সে কমেন্টটা যাতে সুন্দর হয়, যাতে যে পোস্টটা দিয়েছে তারও চোখে পড়ে। সো এই টাইপের কিছু অ্যাক্টিভিটিস করলে লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা আসলে রিচ বেশি পাবে এবং ভিজিবলও বেশি হবে অন্যদের কাছে। জি থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি সাদিকুর রহমান লিখেছেন আগামী ক্লাস কবে? আগামী ক্লাস খুব সম্ভবত সোমবারে হবে, সোমবার 9টায়। আমরা ইউজুয়ালি চেষ্টা করবো যে প্রত্যেক উইকে মানডেতে ক্লাস করতে। সো যদি কোনো চেঞ্জেস থাকে বা চেঞ্জেস না থাকলেও মানডেতেই যে হবে সেটা আপনাদেরকে আমাদের কোঅর্ডিনেটর জানিয়ে দিবে। ঠিক আছে, আজকে আসলে তাহলে আম, আমরা এখানেই শেষ করি। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা একটু গ্রুপের মধ্যে লিখে দিয়েন, আমি চেষ্টা করবো অ্যাড্রেস করার। আপনাদের সাথে হোপফুলি নেক্সট ক্লাসে কথা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকলেন, ধৈর্য ধরে কথা শুনলেন, তার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।